এদের দেখুন, আমি কিন্তু চিৎকার করব। মেয়েটির কম্পমান কণ্ঠে বিষাদে শীতল বাতাস বয়ে যায়। ভয় আর প্রতিবাদের মিশ্রণ এক পলক তার সমস্ত রক্ত গলিয়ে গলিয়ে ঠান্ডা হয়ে যায়। মেয়েটির কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি উচ্চস্বরে হেসে উঠল। কি সেই ভয়ঙ্কর হাসি! তার হাসিতে কোনো হাস্যরস ছিল না, ছিল এক নিষ্ঠুর উপহাস। হাসি থামিয়ে ব্যক্তিটি মুখের কাঠিন্যতা বজায় রেখে বলল, তাই নাকি বেবি, চিৎকার করবে? অগ্নি চৌধুরী জায়গায় এইটা, যেখানে তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না, সেখানে তুই যদি চিৎকার করতে করতে মরেও যাস, কেউ আসবে না। এই বলে আহান এক পা করে সামনে এগোতে থাকে। প্রতিটি পদক্ষেপ যেন মাটির ভেতরে থেকে বিষাক্ত বিষ বের করে ফেলে। বাতাস ঘন হয়ে ওঠে, রক্ত গা ঝাঁঝরা হয়ে যায়। ইনা কিছুটা ভয় পেয়ে যায়। মেয়েরা সব কিছুর সাথে লড়াই করতে পারে, কিন্তু যখন কেউ তার ইজ্জতের দিকে হাত বাড়ায়, তখন পরিস্থিতির উপর ভিত্তি করে কেউ সাহসী হয়ে গর্জে ওঠে, আবার কেউ সবচেয়ে দুর্বলভাবে নীরবে কাঁদে। কিন্তু ইনা যথাসম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে অগ্নি চৌধুরীর চোখ। জীবনে এক মায়া, বেদনা, প্রেম আর শত্রুতার জটিল মিলনে গড়া এক অচেনা পাহাড়, যার সাথে লড়াই করা মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো। আহানের চোখ এখনো রক্তিম হয়ে শিরা ফোলানো, নীলভ হয়ে আসা রগ যেন তার মনের অজান্ত বহন করছে। তার ফর্সা গাল মনে হচ্ছে আগুনে পুড়ে লাল হয়ে গেছে। তাকে দেখলেই মনে হয় সে শুধু রাগে নয়, ঘৃণা, অবিশ্বাসে আর এক অজানা অন্ধকারের মাঝে ডুবে আছে। আহান অস্থির হয়ে ওঠে, এক ঝাঁকে ইনায়ার সামনে এসে দাঁড়ায়। তার শক্তিশালী হাত ইনার গাল আঁকড়ে ধরে। হাতে থাকা আঙ্গুলগুলো রক্ত ঝরানোর জন্য তৈরি। গলার শব্দের মধ্যে লুকানো হুমকি আর ঝাঁঝালো স্বর। এতই যখন পিছাচ্ছিস কেন? তোর ইচ্ছা তো পূরণ করছিলাম। পরপুরুষের সঙ্গ পেতে খুব ভালোই লেগে, তাই না তোর? একজনকে দিয়ে মন টিকে না, তাই আরেকজনকে নিয়ে নিছিস। বল, কি আছে ওই ছেলেটির মধ্যে যা আমার মধ্যে নেই? আমার চেয়ে কি বেশি কেয়ার করে, নাকি এতক্ষণে বেডে চলে গেছো কিন্তু আমি নিতে পারিনি? ইনা আহানের কথা সহ্য করতে না পারে কানে দুই হাত চেপে বলে, প্লিজ চুপ করুন, আর নিতে পারছি না। ছি, কি জঘন্য চিন্তা ভাবনা আপনার! লজ্জা করে না একটা মেয়ের সম্পর্কে এইসব বলতে? আহান গর্জে কেঁপে ওঠে, রেগে চিৎকার বলে, না, লজ্জা করে না, কারণ তোরা সব মেয়েরা ছলনাময়ী। একজনকে দিয়ে হয় না, পরে আরেকজনের বেডে চলে যাস। আর আজ আমি তোর সই আশা ওই পূরণ করব, যাতে কারো কাছে না যেতে পারিস। ফ্ল্যাশব্যাক। প্রত্যেকটা ছেলে মেয়ে ভার্সিটিতে পা রাখে জীবনযুদ্ধের একরাশ আশা স্বপ্ন নিয়ে, আলো আঁধারে জীবনের ঝাঁক। কিন্তু কে জানতো এই আশা আর স্বপ্ন প্রথম দিন সেই ওই দুঃস্বপ্নে পরিণত হবে? মাত্র 19 বছর বয়সে পা রাখা কিশোরী ইনায়া আজ স্বপ্ন নিয়ে ভার্সিটিতে আসছে। নতুন জীবন, নতুন বন্ধু, নতুন ভবিষ্যৎ। এক সূর্যস্নানত সকাল। ক্লাসরুমে ঢুকে হাসি, আড্ডা, উচ্ছ্বাসে মেতে উঠে সে ও তার বন্ধুরা। ইমথিয়া জাহান, আয়াত, ইজাইফা ইসলাম আরোরা, সাজিয়া হোসেন সুমাইনা, রুহান শেখ আর আকাশ খান। এই 6 বন্ধু যেন একটি পরিবার, হৃদয়ের আত্মীয়। সকালে ক্লাস না থাকায় সবাই একসাথে বসে রুমে আড্ডা দিচ্ছিল। এমন সময় একটা মেয়ে আসে ইনায়ের কাছে, মুখে চিন্তার ছায়া। ইনায়া, আমার একটা কাজ করে দিবি? ইনায়, কি কাজ করতে পারি তোমার জন্য? মেয়েটি খুব দরকারি, একটু বাইরে চলো, কাউকে বিশ্বাস করতে পারছি না। ইনায়া দ্বিধায় পড়ে যায়। আয়াত পাশ থেকে বলল, ঠিক আছে, চলো, আমিও যাচ্ছি। মেয়েটা মুচকি হাসি দিয়ে বলে, না আয়াত, শুধু ইনায়া গেলে হবে না। ইনায়া, ঠিক আছে চলো। সন্দেহ জন্মালো। ইনায়া সৌজন্য না বলতে পারে না। চুপচাপ মেয়েটিকে অনুসরণ করে চলে যায় একটি। কিছুক্ষণ পর মেয়েটি ইনায়াকে নিয়ে একটা ক্লাসরুমে প্রবেশ করে। ইনায়া চারদিকে তাকিয়ে দেখে পুরো রুম ফাঁকা। যে মেয়েটি কিছু বলতে গেলে দেখে মেয়েটি নেই। আজব তো, বললো কি কাজ আছে? এখন মেয়েটি
গেল কই? এইসব ভাবতে ভাবতে যখন ক্লাসরুম থেকে বের হতে যাবে তখনই একটা ছেলের পরিচিত কণ্ঠ শুনতে পায়। ছেলেটি, হে সুইটার, এত কষ্ট করে ডেকে আনলাম, কথা না বলে চলে যাচ্ছ? চমকে উঠেই না, তার কণ্ঠ তার কাছে ভয়ানকভাবে পরিচিত। সে ঘুরে দাঁড়ায়। রায়হান, তুমি তুমি ডেকেছ আমাকে? রায়হানের বিকৃত হাসি। হ্যাঁ জান, ওই মেয়েটাকে আমি পাঠিয়েছিলাম তোমাকে আনার জন্য। আমি বললেও তো তুমি আসতে না। ইনা রাহানের কথা শুনে চমকে যায়। রাহানের চোখে এক বিকৃত আনন্দ, মুখে এক জঘন্য বাঁকা হাসি। এই ছেলেটা সেই ভয়ঙ্কর নাম, যার সাথে অসংখ্য মেয়ের কান্না জড়িত, যার সম্পর্কে ইনায়া বহু কিছু শুনেছে। নারীর অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা, গুজব, ব্যবহারের কাহিনী। রায়ান এগিয়ে এসে, কি হলো জান, কি ভাবছো? ইনায়া সামান্য পিছিয়ে যায়, কণ্ঠে ঘৃণা, বিব্রত আর তীক্ষ্ণ গর্জন। এই ছেলে, তোমার সাহস কি করে হয় আমাকে এইখানে ডেকে আনার? রায়হান একটা জঘন্য হাসি দিয়ে বলে, শুধু ডেকে এনেছে, আর তো কিছু করিনি। কতবার ভালোবাসার কথা বললাম, অথচ রিজেক্ট দিলে। কত মেয়ে আমাকে এক রাতের জন্য পেতে চায়, কত মেয়ের সাথে রুম ডেট করছি, তার হিসাব নেই। কিন্তু তোমাকে ছুঁয়ে পর্যন্ত, কারণ তুমি স্পেশাল। কতক্ষণ নিজের ভদ্রতা ধরে রাখতে পারবো না জানি না বেবি, তাই বলছি আমার ভালোবাসা স্বীকার করে যান। হালালভাবে তোমায় পেতে চাই। তার কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধে আসে ইনিয়ার আত্মায়। মনের ভিতরে এক বিস্ফোরণ ঘটে। যে পলকে রাহানের কলার হাত রেখে, চোখের দৃষ্টি দাবানলের মতো আগুন, দাঁতে দাঁত চেপে বলে, ইউ, আর কত মেয়ের জীবন নষ্ট করবি তুই? তোর মতো মানুষকে দেখলে গা গুলি এসে। ভালোবাসা, সেটা তো বিলাসিতা, যেটা তোর মতো মানুষের কদর্য হাতে মরে যায়। আর একবার আমার সামনে আসিস আর এই নোংরা মুখ আমার নাম উচ্চারণ করিস। এর মাঝে রায়হান নিচু কণ্ঠে ফিসফিস করে বলে, তুই কি করবি জান? তুই এই জানিস না রাগলে কি ভয়ঙ্কর সুন্দর দেখায় তোর। তোর গর্জন আমাকে আরো পাগল করে দেয়। হঠাৎ করে এই অশালীনভাবে এগিয়ে এসে ইনায়াকে জড়িয়ে ধরে। সমস্ত ঘৃণা, অপমান, ক্রোধ একসাথে ফুটে ওঠে ইনায়ার মুখে। সে কোনো দ্বিধাই ছাড়া সজোরে এক চর বসিয়ে দেয় রায়হানের গালে। তারপর অপমান, অভিমানে চোখ জল নিয়ে, জল মুখ নিচু করে, মাথা উঁচু করে হনন করে বেরিয়ে যায় রুম থেকে। রায়হান ধীরে ধীরে গালে হাত দিয়ে হেসে ওঠে। সে হাসি ছিল ঠান্ডা কিন্তু ভয়ানক, চোখে এক ধরনের অন্ধ প্রতিশোধের আগুন। এই রায়হান শেখের গায়ে মাছিও বসে না। আর তুই, তুই আমায় থাপ্পড় মারছিস? তুই তো জানিস না এর দাম কি। তোর সেই চোখ, প্রথম যেদিন তোর দিকে তাকিয়েছিলাম সেদিন ভেবে নিয়েছিলাম তোকে চাই। জোর করে হোক বা স্বেচ্ছায় তুই আমার হবি। এই বলে রুম থেকে বেরিয়ে যায়। আর তার পেছনে রয়ে যায় শীতল বাতাসের বিষাক্ত প্রতিধ্বনি। ইনার আগে দুঃখে ক্লাসরুমে প্রবেশ করে। তার এই বিধ্বস্ত অবস্থা দেখে আরও চমকে ওঠে। কিরে, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? এই মেয়েটা কি বলল? ইনা কাঁপা কণ্ঠে ইনায়া কাঁপা কণ্ঠে মুখে হাসির পর্দা টেনে বলল, না রে, কিছু না, সব ঠিক আছে। আকাশ ভুরু কুচকে বললে, তুই কি আমাদের বাচ্চা ভাবিস নাকি? তোর চোখ মুখ মনে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে হেরে ফিরেছিস আর বলছিস কিছু হয়নি। এই কথা ইনায়ার ঠোঁট কেঁপে ওঠে, চোখের জল আর আটকে রাখতে পারে না। সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। একটা মেয়ে যাকে সবাই চেনে হাসির জন্য, আজ তার কান্না যেন গোটা ক্লাসরুম স্তব্ধ হয়ে যায়। বন্ধুরা কেউ কিছু বলে না, তারা চুপচাপ তাকে ঘিরে রাখে। ওই বন্ধুরাই তো তার দ্বিতীয় পরিবার, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, তবু আত্মার বন্ধন সবচেয়ে দৃঢ়। রোহান মজার ভঙ্গিতে বলে ওঠে, কিরে, বাসরাতে জামাই পালিয়েছে নাকি? কিন্তু আয়াত তাকে থামিয়ে দেয়। রোহান, চুপ কর, দেখিস না মেয়েটা কেমন ভয় পেয়ে আছে। সুমাইয়া ধমকেশ্বর বলল, চুপ কর তোরা। ইনায়া, বলতো বেবি, আসলে কি হয়েছে? এইবার ইনায়া আর চেপে রাখতে পারে না, সে সব খুলে বলে। রায়হান তার অক্ষে অপমান, সেই ক্লাসরুমের ঘটনা, পুরো ঘটনা শুনে রোহান এক নিঃশ্বাস ফেলে। বাপরে বোন, কাদের পাল্লায় পড়েছিস? এই রায়হান তো অন্ধকার জগতের লোক। খুন, ধর্ষণ, হুমকি, এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে তার নাম জড়ে না। সুমাইয়ের নিচু স্বর বলে, ঠিক বলছিস, কয়েকদিন আগে একটা কেস হয়েছে, ধারণা করা হয় রায়হান করেছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারে না। আকাশ দাঁত চেপে উঠে দাঁড়ায়, চোখে আগুন জ্বলে। এই শালার এত বড় সাহস, তোকে স্পর্শ করার মতো অপমান! এইবার ওর মুখ থেতলে দিব। সবাই চুপ করে যায়, কারণ আকাশের
রাগ তারা ভালোই জানে। আকাশ যদি এখন কিছু করে বসে তাহলে বিপদেও পড়বে, কারণ রায়হানের পাশে সবসময় বডিগার্ড থাকে। আরুরা গভীর আওয়াজ, শান্ত হ ভাই, এখন রাগ করার সময় না, ঠান্ডা মাথায় সব কিছু ভাবতে হবে। তার যুক্তিসঙ্গত কথায় সবাই ধীরে ধীরে মাথা নাড়ল। আকাশ একটু শান্ত হলো, মুখে তার ক্ষোভ এখনো ফুটে আছে, চোখে লাল রেখা, থুতনি থেমে থাকায় গর্জন। ইনিয়া নিচু গলা বলে, রায়হান যা বলেছে যে 2 মাসের মধ্যে দেশের বাইরে যাচ্ছে, নাকি খুব জরুরি কোনো কাজে? রুহান ঠোঁট বাঁকিয়ে বলে, কি আর কাজ, নতুন কারো রক্তে হাত রাঙাতে যাচ্ছে নিশ্চয়। ওর স্টাইল। সময় একটু চিন্তিত করে বলে, যাক, অন্তত 2 মাসের জন্য তোকে নিয়ে আমাদের দম বন্ধ হওয়ার মতো ভয় থাকবে না। তবে ইনিয়া মনে রাখিস, রায়হানের নজর একবার যার উপর পড়ে সে সহজে রেহাই পায় না। এখন আমাদের খুব সাবধানে এগোতে হবে। তবে আদৌ কি আমরা ওর হাত থেকে বাঁচতে পারবো? বন্ধুরা একের পর এক পরিকল্পনার মধ্যে তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা পিয়নের কণ্ঠ তুলে বলে, ইনিয়া বিনতে আসাদ, প্রিন্সিপাল স্যার আপনাকে এখনই তার অফিসে যেতে বলছে। হঠাৎ এ ধরনের ডাকে সবাই থমকে যায়, সবার চোখে ছায়া নেমে আসে। আয়াত ফিসফিস করে বলে, এই সময় প্রিন্সিপাল কেন ডাকবে? কেউ কিছু বুঝে ওঠাকে সুমাইয়া ইনায়ের কাঁধে হাত রেখে বলে, ভয় পাস না। ইনিয়া মন শক্ত করে উঠে দাঁড়ায়, বুকের ভেতর অনির্বাচনীয় এক উৎকণ্ঠা। ধীরে ধীরে পায়ের পায়ে রওনা দেয় প্রশাসনিক ভবনের দিকে। প্রিন্সিপাল কক্ষে পৌঁছে কাপা কণ্ঠে বলে, স্যার আসতে পারি? ভেতর থেকে গম্ভীর কণ্ঠ শোনা যায়, হ্যাঁ ইনায়া, ভেতরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। দরজা খোলা পরিবেশটা, ঘরটা যেন আরও ভারী হয়ে ওঠে। প্রিন্সিপাল তাকে চেয়ারে বসতে ইশারা করেন। তার টেবিলে রাখা ফোনে কয়েকটা ছবি খোলা। তুমি জানো এই ছবিগুলো এখন আমার কাছে কিভাবে এসেছে? ইনিয়া তাকিয়ে দেখে সেদিকে। ছবিতে একটার পর একটা রায়ান তার দিকে এগিয়ে এসছে, রায়ান তাকে জড়িয়ে দিচ্ছে, আর একটা থেকে রায়ানকে চড় মারছে। তবে কোনোটাতে পুরো ঘটনা নেই। থামছে না মেয়েটা, চোখে তীব্র ভয় আর প্রতিরোধের দৃশ্য। ছবিগুলো যেন ইচ্ছে মতো ছেটে ছুটে বানানো এক ভ্রান্ত গল্প। ইনিয়া মুখ সাদা ঢেকে যায়, ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। মনে মনে ভাবে, এই ছবি কে তুলছে, কীভাবে, আর কার কাছে গেছে এই আগে? প্রিন্সিপাল তখন গলা পরিষ্কার করে গম্ভীরভাবে বলে ওঠেন, ইনিয়া, তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমাদের ভার্সিটির মেধাবী ভালো একজন শিক্ষার্থী, আর তুমি কি না, হ্যাঁ, এই সব করার যদি ইচ্ছে করতো তাহলে ভার্সিটির বাইরে গিয়ে করতে। দয়া করে ভার্সিটির পরিবেশ নষ্ট করো না। প্রিন্সিপাল স্যারের রুড় কথায় ইনিয়ার বুকের ভিতর পাথরের মতো ভারী হয়ে ঝুলে থাকে। তিনি কিছু বলেননি, তবু তার চোখ দুটো যেন বলে দিয়েছে, তুমি দোষী। চোখ নামিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এসে ইনিয়া চারদিকে ঝাপসা হয়ে যাচ্ছে। কেউ কিছু বলছে, কেউ ডাকছে হয়তো, কিন্তু তার কানে কিছু ঢোকে না। মোবাইলটা বন্ধ হয়ে আসছে। এই মুহূর্তে সে কারো সঙ্গে কথা বলতে চায় না, কারো সহানুভূতি নিতে চায় না। সে শুধু একা থাকতে চায়, নিঃশব্দে, নিঃস্বভাবে। পা টেনে হাঁটতে হাঁটতে কখন যে শহরের প্রান্তে চলে এসেছে বোঝেনি। এক সময় এক পুরনো ধূলিধূসর জনমাহবীর গোডাউনের সামনে দাঁড়ায়। পচা ইট, ধ্বংস প্রায় দেওয়াল, আর ভাঙা গেটের ভিতরে সে প্রবেশ করে। চারপাশে নিস্তব্ধতা, যেন মনের গর্জন ঢেকে আছে। সেখানে বসে পড়ে, হিমসিক্ত মেঝেতে বসে হাহাকার করে কাঁদতে থাকে। তার কান্নায় যেন সমস্ত অভিমান, অপমান, কষ্ট সব মিশে আছে। নিজেকে প্রশ্ন করে, আমি কি করছি? কেন আমাকে এইভাবে বিচার করা হলো? আজ অবধি কেউ তার চরিত্র নিয়ে একটাও কথা বলেনি, আর আজ সে জেনেই অপরাধী হয়ে গেছে। এই সময় ঠিক সেই রাস্তা দিয়ে ছুটে চলছিল একটা কালো রেঞ্জ রোভার। স্মোক গ্লাসে ঢাকা, ভারী গর্জন করা সেই গাড়ি আসলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের। অহংকারে পেটানো শান্ত আগুনের মতো পুরুষ আহান চৌধুরী। গাড়ির ভিতরে পাশের সিটে বসে থাকা রায়ান গাড়ির জানলা দিয়ে তাকে হঠাৎ বলে ওঠে, এই সন্ধ্যায় আধো আলোয় এমন একটা ভয়ঙ্কর জায়গায় একটা মেয়ে একা বসে আছে। আহার নিজের চিন্তায় এতটাই ডুবেছিল যে আশেপাশে কিছুই দেখেনি। সে জানলার দিকে তাকায়, তার দৃষ্টি ধীরে ধীরে স্থির হয়ে আসে। একটা মেয়ে একা ধুলিতে বসে আছে, বিরক্তিতে চোখ সরিয়ে নেয়। আহান রায়হানের মুখে বিরক্তির ছাপ নিয়ে বলে,
কে কোথায় আছে না দেখে গাড়ি স্টার্ট দে। রায়ান জানলা দিকে তাকে উদ্বিগ্ন করলো, ব্রো তুই তো জানিস এই এলাকা রায়ানের এলাকা, সন্ধ্যার পর এখানে ওর ছায়ারাও ঘুরে। ওই এই মেয়ে যদি ওর লোকেদের চোখে পড়ে তাহলে কি অবস্থা করবে তোর জানা আছে? এক কাজ কর, তুই একটু বস, আমি গিয়ে দেখে আসি। এই বলে রায়ান দরজা খুলে নামতে যাচ্ছিল, তখনই পাশে বসা আহান তার হাত চেপে ধরে রাগত কণ্ঠে বলে, তোর পায়ে ব্যথা, ভুলে গেছিস নাকি এই অবস্থায় কোথাও যাচ্ছিস কেমন করে? রায়ান একটু ইনোসেন্ট ফেস বলে বলে, কী করবো, মেয়ে মানুষ তো জমের দরজায় ফেলে যেতে পারি না। আর তুই তো যাবি না, তোর তো মেয়েদের অ্যালার্জি আছে। আহান চোখ উল্টিয়ে বিরক্তি ছায়া ফেলে বলে, ঠিক আছে তুই বস, আমি গিয়ে দেখি। রাহানে আনন্দে হালকা গদগদ হয়ে বলে, এই তো ঠিক আছে যা। আয়ান ধীরে ধীরে গাড়ি থেকে নামে, চোখ মুখে রাগ আর বিরক্তি। তার পায়ে ভারী জুতো গোডাউনের ভাঙ্গা জমিনে ধপধপ ফেলে। চারপাশে স্তব্ধতায় যেন তার পদচারণের শব্দের জন্ম নেয়। সামনে এগিয়ে এসে এক মেয়ে ধুলোয় বসে আছে, মাথা নিচু করে রাখা, চোখে নোনা অশ্রু। আহান কিছুটা রাগত স্বরে বলে, এই মেয়ে, জানের মায়া নেই? এমন জায়গায় সন্ধ্যাবেলা একা একা বসে আছো কেন? জানো না এটা কাদের এলাকা? ধমকের শব্দে ইনায়ের চিন্তার স্রোত থেমে যায়। সে এতক্ষণ অতীতের ঘূর্ণিও হারিয়ে ছিল প্রিন্সিপালের স্যারের কণ্ঠে। ছবির অপবাদ, চোখের অপমান, সব কিছু যেন ভেঙে গুঁড়িয়ে হয়ে ঝরে পড়ল সেই কণ্ঠের হুঙ্কার। সে ধীরে ধীরে মুখ তুলে চোখ তুলে তাকায় সেই অপরিচিত পুরুষের দিকে। আহান চমকে ওঠে, অশ্রুভেজা নয়নে বাচ্চামো চেহারা মেয়েটার দিকে নজর আটকে যায়। মনে হচ্ছে পৃথিবী থমকে গেছে। সৌন্দর্য একটি গভীর অনির্বাচনীয় অনুভূতি, যা সংসারের সকল সীমাকে অতিক্রম করতে পারে না। কখন সেটা বাহ্যিকভাবে বা অভ্যন্তরীণভাবে কিংবা অবস্থানে সংসারে নিবিড়। কিছু সৌন্দর্য এতটাই মোহনীয় যে তার মায়ায় আচ্ছন্ন হয়ে মানুষ সব কিছু ভুলে যায়। হিতাহিত জ্ঞান যেন মিলিয়ে যায় এক অদ্ভুত ঘোরের জগতে। আহান ইনায়াকে দেখে চমকে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে জীবন থমকে দিছে। সে এক দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়েছে, আর ইনায়া ভীতু মেয়ের মতো হাঁসফাঁস করছে। এত সময় ধরে কান্নার জন্য খেয়াল ছিল না সে কোথায় আছে। এখন নিজের অবস্থান অনুভব করতে হালকা ভয় পেয়ে যায়। আশেপাশের লোকদের থেকে শুনেছে এই জায়গাটা ভালো না। ইনায়ার দেখে প্রায় শেষ বিকেলের কাছাকাছি, ভার্সিটি ছুট হয়ে দুটোয়। এখন প্রায় অন্ধকার ঘনিয়ে এসছে। এখন গাড়ি বাড়িতে গিয়ে নিশ্চিত বকা খাবে। ইনায়া তাড়াতাড়ি করে আহানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রস্থান করে। আহান এখনও ইনায়ার দিকে এক ধ্যানে তাকিয়েছে। দেখতে দেখতে ইনায়া আহানের দৃষ্টির সীমানা অতিক্রম করে, কিন্তু তার এদিকে কোনো খেয়াল নেই। তার ধ্যান ভাঙে রায়ানে ডাকে, এইখানে কি আজ রাত কাটাবি? মেয়েটা চলে গেছে, এখনো ওইখানে দাঁড়িয়ে কি করছিস? আয়ান ধীরে পিছনে ঘুরে গাড়ির দিকে হাঁটতে থেকে ভিতরে ভিতরে রাগে ফুঁসে ওঠে নিজের উপর। তুই এখনো একটা মেয়ের ধ্যানে পড়ে আছিস? ছ্যা! আহান চৌধুরীর ভাবনায় কোনো মেয়ে নেই। নিজেকে নিজে ধিক্কার জানিয়ে রায়ানের কাছে চলে যায়। রায়ান বাধ্য ছেলের মতো গাড়ি স্টার্ট দেয়। তাদের পেছনে রয়ে যায় একটা ধুলোমলিন সন্ধ্যা, আর সেই ভাঙা গোডাউনের সামনে একটা মেয়ে যার কষ্ট কেউ ছুঁতে পারে না। তার ভেতরে বিস্ফোরণ, বাইরে এক মিত্র হালকা হাসি। ভয়ে ভয়ে কলিং বেল চাপল। দরজার ভেতর থেকে কটমটে কপাল নিয়ে রুয়ানা এসে দরজা খুলে দেয়। কোথায় ছিলে এতক্ষণ? ভার্সিটি ছুট তো অনেক আগে হয়েছে। ইয়ানার কানে ঢুকছে না। রুয়ানার ননস্টপ সাবধানবাণী যেন বাতাসে হারিয়ে যাচ্ছে। বিষণ্ণ চোখে শুধু বলে, আম্মু কোথায়? রুয়ানা কপালে ভাঁজ করে উত্তর দেয়, আলিয়াদের বাসায় গেছে, কাকিমণি অসুস্থ। ইনে এবার মনে মনে প্রশান্তির নিঃশ্বাস ফেলে, যাক বাবা বাঁচা গেল, একটু ফ্রেশ হয়নি, পরে কথা বলি, সামনে থেকে সর। এই বলে মাথা নিচু করে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুয়ানা ফোঁস করে বলে, হ্যাঁ ছোট বোন হয়ে খোঁজ নিলাম, অথচ একটাও ধন্যবাদ দিলি না। থাক, আমার প্রয়োজন নেই এসবে। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে সে রুমে ঢুকে যায়। ইনা ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় বসে মোবাইল অন করে। মোবাইল অন করতে চোখ ছানাবড়া, 40টা মিস কল। এক মুহূর্তে মাথার ভেতর যেন বাজ পড়ে। নিজেকে নিজেই কপালে হাত দিয়ে বলে, হাই কপাল, আজ তো বুঝি গালি খাওয়ার পূর্ণিমা। আলাদা আলাদা করে সবার ঝাড়ি শুনে মরার চেয়ে একেবারে দলবদ্ধভাবে শুনি। যাই হোক, একসাথে হোক। এই বলে ফ্রেন্ড গ্রুপে কল লাগায়। ফোনে রিসিভ হতে ওদিক হতে বিস্ফোরণ সময়ে, শয়তার বারণ বিলাই কুত্তা, তুই কোথায় ছিলে এতক্ষণ?
জানিস তোকে খুঁজতে খুঁজতে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছে। আকাশ, আমি তো আন্টিকে ফোন দিতে যাচ্ছিলাম, শেষ মুহূর্তে তোর মিস কল দেখে বেঁচে গেলি। তুই কোথায় যাস একটু বললে কি ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায়? আয়াত ভেতরে ভেতরে খুব নাক চাপিয়ে বলে, তুই কেন বলবি জামাইয়ের সাথে সময় কাটাতে গিয়েছিলি? বলার সময় পেয়েছিস? তোর এমন ঢং দেখে মনে হচ্ছে তোকে ধইরা নর্দমায় চুবে আসি। আর ওরা সবাইকে শান্ত করতে গিয়ে বলে, আহা থামতো, রাগে রাগারাগি করিস যত শুনি। আগে শুনি ইনায়া বেবি বলতো প্রিন্সিপালের সাথে দেখা করে কোথায় গেছিস আমাদের না জানি বলতো। রুহান সাজিয়ে বলা ভঙ্গিতে বলে, হে বেবি প্লিজ বলো না, প্লিজ। তুমি চুপ করে থাকলে আমার হেয়ার মধ্যে ঝড় ওঠে। ইনা হালকা হাসি দিয়ে ঠোঁট উল্টে বলে, কীভাবে বলবো? ফোন দিয়েছি তখন থেকে তো তোরা গালিপাটি শুরু করে দিয়েছিস। আয়াত ঝাঁঝালো স্বরে বলে, ঢং না করে এক্ষুনি বল, না হলে মোবাইলের ভিতরে ঢুকে থাপড়ান দিব। ইনে বুঝে গেল সবাই সত্যি সত্যি ভীষণ রেগে গেছে। এবার একটু দেরি করলে হয়তো ওর মোবাইলে সত্যি সত্যি গরম হয়ে যাবে বন্ধুদের বিস্ফোরণে। সে গভীর নিঃশ্বাস নিয়ে ভাবলো এবার সত্যিটা বলবে। এইবার ইনা একটা স্বস্তি ফেলে এক এক করে সব বলতে শুরু করলো। ঘর জুড়ে নিস্তব্ধতা। আকাশ চোখ মুখ কুঁচকে বলে, কিন্তু ওই ছবিগুলো তুললো কে? আর প্রিন্সিপাল স্যারের কাছেই বা গেল কীভাবে? এত পরিশ্রম করে কেউ এমনটা করলো কেন? রোহান ভুরু কুঁচকে বলে, আমার মনে হয় রায়ানের কাজ। ও চরিত্রের সাথে তো এমন কাজই মানে। আর চোখ গোল করে প্রতিবাদ করে বলেন, না, রায়হান হলে এতদিনে অনেক বড়সড় কিছু করে ফেলতো। তোকে তো প্রিন্সিপালের সাহায্যের দরকার নেই, সে নিজেই অনেক কিছু করার ক্ষমতা রাখে। আমার বিশ্বাস হচ্ছে না এই প্ল্যান করেছে। সুমাইয়া চোখ মেলে আয়াতের দিকে তাকিয়ে বলে, তুই যেটা ভাবছিস আমিও সেটাই ভাবছি। মনে হচ্ছে আমরা সত্যিটাই পৌঁছাতে পারছি। আয়াত গভীর স্বরে বলল, হ্যাঁ আমি জানি কে তুলেছে, এখন শুধু প্রমাণের দরকার। আকাশ উৎসুক হয়ে প্রশ্ন করে, কে? কার কথা বলছিস? আয়াত কঠিন গলায় বলে, ইনায়ের এক্স সাইমন, তা আর তার বর্তমান প্রেমিকা মৌ। রুহান চমকে উঠে বলল, হোয়াট দ্য হেল? সুমাইয়া ঘৃণা ভরা মুখ পাকায়, হ্যাঁ, ওই মেয়েটাই সবসময় ইনায়কে হিংসে করে। সে চেয়েছে কোনোভাবে ওকে হার মানতে। পড়াশোনা থেকে শুরু করে বন্ধুত্ব সব কিছুতে প্রতিযোগিতা ওর। আর সাইমনের সাথে জড়ানোটা ছিল প্রতিহিংসার ফল। আয়াত চোখ নামিয়ে বলে, সাইমন ওকে পছন্দ করতো না, বরং সৌন্দর্যে বিভ্রান্ত হয়ে মৌয়ের কাছে গিয়েছিল। ইনিয়ার সাথে বিচ্ছেদ হয়েছে ঠিকই, কিন্তু সাইমনের মনের কোণে এখনও ইনিয়ার জন্য কিছু আছে। আর এটা মৌ সহ্য করতে পারে না। রায়ান আর ইনাকে কোথাও একসাথে দেখে এই ক্ষোভে ছবি তুলেছে। এটাই ভালো সুযোগ ইনায়াকে অপমান করা। রুহান ঠোঁট কামড়ে বলে, এই মেয়ে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। কিছু না বলে গা ঝাড়া দেয়, যেন পুরো পৃথিবী ওর নিচে। কিন্তু মেয়ে বলে কিছু বলি না। ঠিক আছে, তখনই নিচ থেকে ইনিয়ার মায়ের গলা ভেসেছে, ইনিয়া মা খেয়ে যা। ইনিয়া উঠে দাঁড়ায়, বন্ধুদের দেখে তাকে মুচকে এসে বললে, চলে পরে কথা হবে। আম্মুর ডাকে মানা যায়? দেখা হলো, দেরি হলে টর্নেডো শুরু হয়ে গেছে। সে চলে গেল, রুম আবার নিস্তব্ধ হয়ে গেল। ইনিয়া নিচে নেমে চেয়ারে বসে পড়ল। আম্মু কাকুমণির শরীর কেমন? সেলিনা হেসে বলে, হোসেন, হুম, আগের চেয়ে একটু ভালো। তুই গিয়ে একটু দেখে আসিস। ইনিয়া, ঠিক আছে, ভার্সিটি যাওয়ার সময় দেখে যাবনে। এখন তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে। খাবার শেষ করে রুমে এসে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দেয় ইনিয়া। চোখ বুঝতে না বুঝতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়, কিন্তু জানে না ওর এই নিরীহ একটা ঘুম একটা হৃদয়কে একদম তছনছ করে দিয়ে এসেছে। চৌধুরী মিশনের নরম আলোয় দাঁড়িয়ে থাকা বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে আহান চৌধুরী। শাওয়ার নিয়ে ফ্রেশ হলো, মাথার ভিতরে এখনও ভাসছে সেই ভীত অপার কষ্টে ভেজা মেয়েটার মুখ। আহান নিজের সাথে গম্ভীর স্বর প্রশ্ন করে, এই ডাগর কালো চোখে এমন কি আছে? কেন বারবার ওই মুখটা মনে পড়ছে? আমি আহান চৌধুরী, আমার ভাবনায় কোনো নারী থাকবে না। ঘুম যেন আজ আহান চৌধুরীর চোখের পাতায় নিষিদ্ধ। বিছানায় শুয়ে শুয়ে শুধু তাকিয়ে আছে সিলিং ফ্যানের দিকে। বুকের ভিতরে কিছু একটা কুকড়ে আসছে বারবার। অন্ধকার জগতে সেই একটি মুখ ভীত কাপা কান্না ভেজা, যেটা তার চোখের পাতায় জেঁকে পড়ছে। মুহূর্তে গলার স্বর যেন কর্কশ হয়ে ওঠে। দু হাতে নিজের চুল টেনে ধরে চিৎকার করে পারা যায় না, নো নো, আহান চৌধুরীর ভাবনায় কোনো নারী আসে না। এই মেয়ে কেন বারবার আমার মন মস্তিষ্ক জুড়ে বসে আছে? তবু সে ক্লান্ত, যুদ্ধের শেষে আহত সৈনিকদের মতো চোখের পাতায় তলিয়ে আসে। আহান ধীরে ধীরে তলিয়ে যায় গভীর ঘুমে।
রাতের প্রহর শেষে সকালে সূর্যি মামা উঁকি দেয়। রাত পেরিয়ে সকাল। পূর্ব আকাশে সূর্যি মামার ললিমা ভেসে উঠছে, অথচ ইনিয়ার চোখে এখনো ঘুমের আছে। ও যেন এক স্বপ্নের খোলসে বন্দি। একটু প্রশান্তি, একটু মুক্তির ছোঁয়া, কিন্তু সেই শান্তি খোঁজা মুহূর্তে ভেঙে চুরমার করে দেয় তার মায়ের বজ্রধ্বনি। ইনু, এই যদি 1 মিনিট দেরি করিস, কানে ধরে নিচে নামাতে বেশি সময় লাগবে না। সুমু কখন থেকে ফোন দিচ্ছে ভার্সিটির জন্য, নবাবজাদের রাজকীয় ঘুম শেষ যাচ্ছেই না। ইনিয়া বিছানা থেকে লাফ দিয়ে উঠে দেখে ক্লাস শুরু মাত্র আর 20 মিনিট বাকি। চোখ বড়, মুখে হা, ঘড়ির দিকে তাকিয়ে যেন যুদ্ধ ঘোষণার শব্দ শুনল। তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে ইনিয়া। নবীনবরণের অনুষ্ঠান পিছিয়ে গেল। আজকে ক্লাসটা মিস করলে সুমুর থাপ্পড়ের স্নেহ পাওয়া একদম নিশ্চিত। গ্রীষ্মের রোদে নির্মম তাপে পুড়ছে শহর। বাতাসে ক্লান্ত হয়ে গেছে আর নড়ে না। সেই উত্তপ্ত রাস্তায় দাঁড়িয়েছে সুমাইয়া, চোখে বিরক্ত বিরক্ত, মুখে রাগের রেখা। ফর্সা মুখে সূর্যের তাপ এমনভাবে পড়ছে, মনে হচ্ছে আগুন ছুঁয়ে দিয়েছে কেউ। তবুও বারবার ঘড়ির কাঁটার দিকে অপেক্ষা আর ফুরায় না। হঠাৎ দূরে ধুলোর ভিতরে দেখা যায় এক মেঘে দৌড়ে আসতে। চেনা ছায়া, চেনা হাঁপানি। এই না, সময়ের মুখের কঠিনতা বাড়ে। আমি রোদের মধ্যে 30 মিনিট দাঁড়িয়ে আছি, আর এখন এসে বলবি দেরি হয়ে গেছে। ইনা দম নিতে নিতে বলে, সরি বেবি, আজকে সত্যি লেট হয়ে গেছে, আর হবে না। চল ক্লাসে, আজ দেরি হলে আজ স্যার রেহাই দিবে না। সময়ের ঠোঁট চেপে বলে, এইটা তো প্রতিদিনের ডায়লগ, আরেকদিন এমন করে তোকে রেখেই চলে যাব। ইনা কপট আদুরে গলায় বলে, আমার কিউট রাগি বেবি, রাগ করিস না, জানিস তো ঘুমালে রাজ্যে ও মনে থাকে না। হয়েছে, আর তেল লাগাতে হবে না। দুজনে হাঁটতে হাঁটতে ক্লাসের পথে পা বাড়ায়। ক্লাসের ফাঁকে ফাঁকে শুরু করে দেয় তাদের চিরচেনা বাক্যলাপ, হাসি আর চুলচেরা গসিপ। তাকে মুখে খোঁচা মারতে ভুল করে না তারা। দিন শেষে ভার্সিটিতে সময় ইনা পাশাপাশি আসছে ঠিক প্রতিদিনের মতো। সবাই গেট পেরিয়ে বেরোচ্ছে, ইনা কারোর সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। পায়ের উপর ধাক্কা লাগায়, ব্যথায় মুখ বিকৃত হয়ে যায়। হালকা ফোপাতে ফোপাতে বলে, কোন উগান্ডায় থেকে পালানোর খাম্বা আমারে ধাক্কা মারলো, পাটা মনে হয় ভেঙেই গেছে। এই জীবনে তো শখ ছিল জামাইনে নিয়ে চাঁদের আলোয় উঠবো, আর এখন এক পা উড়ে গেল। সে যন্ত্রণায় চোখ মুছতে মুছতে সুমাইয়ের দিকে তাকায়, কিন্তু সুমাই স্থির। তার মুখে আশ্চর্যের ছায়া, বিস্ময় আর কিছুটা হতবাক চোখে তাকিয়েছে। ইনিয়া সুমাইয়ের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়, আর দেখতে পায় এক জোড়া পা দাঁড়িয়েছে সামনে, চকচকে কালো জুতা। চোখে ধীরে ধীরে উঠে যায় কোমরে কাঁধ, তারপর মুখ, আর সেই মুখটাই যেন হৃদয়ের লাঞ্ছিত। ইনা কান্না করতে করতে সুমাইয়ের দিকে তাকায়। সে সামনে হা করে তাকিয়েছে। সুমাইয়ের দৃষ্টি অনুসরণ করে ইনাও সামনের দিকে তাকিয়ে দেখতে পায় খুব সুদর্শন একটা ছেলে তার দিকে প্যান্টে হাত দিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়েছে। ছেলেটা দেখতে হ্যান্ডসাম, হ্যান্ডসাম বলে ভুল হবে। এক পলকে যে কারো মন কেড়ে নেওয়ার মতো চেহারা। দেখতে আনুমানিক 6 ফুটের কাছাকাছি, গায়ের রং ফর্সা, তবে ধবধবে ফর্সা নয়। মাথায় জেল দিয়ে সেট করা সিল্কি চুলগুলো, গায়ে ব্ল্যাক ব্লেজার। ইনা এসব পরখ করতে করতে মনে পড়ে এই ছেলেটার চোখগুলো খুব পরিচিত, কোথাও যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। ইনার ভাবনার প্রহর ঘটে কারো ডাক শুনে। আসলে আহান ভার্সিটির কোনো একটা কাজে এসেছিল রায়ানের সাথে। তারা এই কলেজে অনেক প্রাক্তন স্টুডেন্ট, তার মধ্যে একজন সফল ব্যবসায়ী। আহানের একটা জরুরি ফোন আসার কারণে কথা বলতে বলতে এদিকে এসেছিল। তখনই ইনিয়ার সাথে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে। সবাই সে আগত ছেলেটির দিকে তাকায়। রায়ান, কিরে, কখন আসলি? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস? প্রিন্সিপাল স্যার তোকে ডাকছে তো। আর কিছু বলতে যাবে, সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে মাটিতে পড়ে আছে, আর একটা মেয়ে ভীত হয়ে দাঁড়িয়ে আছে। আবার হঠাৎ করে মনে পড়ল, আরে এটা তো সেই মেয়েটা যে কিনা সেদিন রায়ানের গোডাউনের সামনে বসেছিল। সে ইনায়াকে কিছু বলতে যাবে, তার আগে আয়ান তার হাত চেপে ধরে চোখে কিছু একটা ইশারা করে, আর রায়ানও প্রশ্ন করা থেকে থেমে যায়। ইনিয়া এখন সবার দিক থেকে তাকিয়ে সুমাইয়ের দিকে তাকায়, দেখে সে ভীত হয়ে তাকিয়েছে। সে সুমাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, শয়তান এলিয়েনের বউ, আমি যে এখানে পড়ে আছি সেই খেয়াল আছে তোর? আর এই উগান্ডার দিকে এভাবে হা করে তাকিয়েছিস কেন? এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ধর আমাকে। ইনিয়ার চিৎকার শুনে সুমাইয়ের ধ্যান ভাঙে। ও বেবি, খুব ব্যথা পেয়েছিস? এই বলে ইনার দিকে হাত বাড়ি বলে ইনিয়া উঠতে উঠতে বলে, না ব্যথা পাবো না, খুব আরাম পেয়েছি।
এখন এই আরামের ঠেলে নাচতে ইচ্ছা করছে। এরপর সে আয়নার দিকে তাকায়, দেখে সে এখন তার দিকে কপাল কুঁচকে তাকিয়েছে, মনে হচ্ছে কিছু একটা পরখ করছে। এইবার ইনা একটু রাগী কণ্ঠে বলে, এই যে মিস্টার, একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তারপর সরি না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। রায়ান ইনার কথা শুনে ভয়ে ভয়ে আহানের দিকে তাকায়। আল্লাহ, আহান্নি রেগে যায় মেয়েটিকে যদি কিছু করে বসে, কিন্তু রায়ান আহানের দিকে তাকিয়ে চমকে যায়, কারণ আহানের দৃষ্টি ছিল শান্ত। রায়ান কিছুটা অবাক হয়, কারণ যে আহান চৌধুরীর সামনে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না, সেখানে একটা হাঁটুর বয়সী মেয়ে তাকে রীতিমতো শাসাচ্ছে। ব্যাপারটা একটু অবাক হওয়ার কথা। এবার রায়ান সকল নীরবতা ভেঙে বলে, ওকে মিস, আমি ওর হয়ে আপনাকে সরি বলছি। ইনা, কেন? ধাক্কা কি আপনি আমার সাথে খেয়েছেন যে আপনি সরি বলেন? ওকে, সমস্যা নেই, আমার মনটা অনেক বড়, যান, ক্ষমা করে দিলাম। এই বলে ইনায়া সুমাইয়ের হাত ধরে এখান থেকে চলে যায়। এইসব ছেলেদের ঝামেলাতে জড়াতে চাই না, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট। রায়ান, শালা এখনও দাঁড়িয়ে আছিস কেন? চল প্রিন্সিপাল স্যারের কাছে। কী কাজে এসেছিস ভুলে গেছিস? তবে আজ তোর সাথে অনেক হিসাব বাকি। আজকের বিষয়টা ঠিক হজম হচ্ছে না। এরপর তারা প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে যায়। এদিকে ইনায়ার আগে ফুসতে ফুসতে বাড়ির ভেতরে আসে। রুহানা ইনায়াকে দেখে, এই অবস্থা দেখে বলে, কি হয়েছে আপু, এভাবে কাল সপ্তাহের মতো মুখ করে রেখেছিস কেন? ইনা এই কথাটা যেন রুহানার এই কথাটা যেন ইনার রাগে ঘিরেলার মতো। ইনা, মনে লং লেগেছে, সেই জন্য এমন করছি। কেন, তোর কোনো সমস্যা? এই বলে হনহন করে নিজের রুমে চলে যায়। রুহানা, যাক বাবা, এমন কি বললাম যে রেগে গেল? যা ইচ্ছে করুক, আমার কি। আসলে তাদের দুই বোনের সম্পর্কটা এরকম। রুহানা বোকার মতো কিছু একটা বলবে, ইনিয়ায় রেগে যাবে, কিন্তু দুজনে দুজনের প্রাণ, একদিন কথা না বললে থাকতে পারে না। এইদিকে আয়ান আর রাহান প্রিন্সিপাল স্যারের সাথে কাজ শেষ করে বাসায় ফিরছিল। এমন সময় রায়ানকে দেখে আয়ান কিছুটা ভাবছে, তার মুখে হালকা হাসির রেখা ফুটে ওঠে। অমনি দুপুরের ঘটনার পর থেকে সে অবাক হয়ে আছে। এখন আহানের এভাবে একা একা হাসতে দেখে যেন অবাকের চরম সীমানায় পৌঁছেছে। তার বন্ধুকে কোনো ভূতে ধরল না তো? আবার মনে মনে ভাবে, ভূতের আর কোনো খাইয়ে দেয়ে কাজ নাই, এমন একটা নিরামিষের কাছে আসবে। মনের মনেই রাখলো, সেটা আর প্রকাশ না করে আহানকে প্রশ্ন করলো, কি হয়েছে তোর আজ বলতো? দুপুরে মেয়েটাকে তোকে এতগুলো কথা বললো, আর তুই কিছু বললি না? সামান্য রাগের আভাসও দেখতে পেলাম না? যে আহান চৌধুরীর সামনে সামান্য আঙ্গুল তুলে কথা বলার কারণে তার আঙ্গুল কেটে দিয়েছিল, আজ একটা মেয়ে এতগুলো কথা বলে গেল, কিছু বললো না? হাউ ইমাজিন! আহান হঠাৎ করে বলে উঠল, বলিস না। রায়ান এবার কিছুটা অবাক হয়ে বলে, কি বলবো না? কাকে বলবো না আহান? এই মেয়েটাকে বলিস না যে আমি গোল্ডেন অফ মাফিয়া গ্রুপ লিডার অগ্নি চৌধুরী, যে সে শুধু জানবে আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, সাজিদ চৌধুরীর ছেলে আহান চৌধুরী। এটা বলিস না যে ওই দিন মাস্ক পরা ছেলেটা আমি ছিলাম। আমি ওর সামনে নিজের ভয়ঙ্কর রূপ আনতে চাই না। এই দুদিনে ওকে যতটুকু দেখেছি, খুব নরম ও চঞ্চল স্বভাবের মেয়ে। ভয়ঙ্কর রূপটা ও সহ্য করতে পারবে না। কিন্তু যদি আমার কথার অবদ্ধ হয়, তাহলে আমি আহান চৌধুরী থেকে অগ্নি চৌধুরী হতেও বেশি সময় নিব না। রায়ান শুধু আহানের কথাগুলো শুনে হাঁ করে তাকিয়েছে। এটা কি তার বন্ধু মাফিয়া লিডার অগ্নি, যে কিনা কোনো মেয়েকেই সহ্য করতে পারে না, যে কিনা আজ একটা মেয়ের প্রতি এতটা পজিটিভ? মেয়েটা চঞ্চল নাকি বোকা সেটা পরখ করছে। তার মানে কি তার বন্ধু মনে প্রেমের ফুল ফুটছে? তাহলে সে এখন নিরামিষ থেকে আমিষ হবে? ভাবতেই যেন খুশিতে আত্মহারা। আহান এবার রাহানের দিকে তাকিয়ে দেখে সে তার দিকে হাঁ করে তাকিয়েছে। আহান রাহানের মুখটা আলতো করে চেপে ধরে বলে, রিল্যাক্স ব্রো, এভাবে তাকানোর কিছু নেই, আমি জানি রে আমি হ্যান্ডসাম। রাহান এবার আয়ানকে কিছু একটা বলতে যাবে, তার আগে আহান মুখটা গম্ভীর করে বলে, চুপ, আর একটা কথা বলবি না। কখন থেকে বক বক করে মাথা শেষ করে দিচ্ছিস, অনেক বলেছিস, আর শুনেছি, আর না। যদি আর একটা কথা বলিস, তাহলে এখানেই রেখে আমি চলে যাবো। আর হ্যাঁ, মেয়েটার সমস্ত বায়োডাটা আমি চাই, কোথায় থাকে, বাবা মা কী করে, কিসে পড়ে, সমস্ত মানে সমস্ত। রায়ন বোকার মতো মাথা নাড়িয়ে হ্যাঁমূলক সম্মতি জানিয়ে গাড়ি ড্রাইভে মনোযোগ দেয়। দেখতে দেখতে তারা বাড়ির সামনে এসে পড়ে। আহান একটা বাসায় আলাদা থাকে, বাসাটা ঠিক জঙ্গলের দিকে। কাজ করতে করতে অতিরিক্ত রাত হয়ে গেলে রায়ান আহানের সাথে চলে আসে। আজও রায়ান আহানের বাংলোতে এসেছে।
রায়ান একজন গোয়েন্দা অফিসার। আহান মাঝে মাঝে চৌধুরী বিলে থাকে। কোনো এক কারণে সে সবার থেকে আলাদা থাকে। আহান ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। টাওয়াল দিয়ে চুল মুছতে বলে যে, কি এমন আছে তোমার ওই মায়া ভরা চোখে যে একটা পাথরকে ও তোমার দিকে আকৃষ্ট করে? খুব বোকা নারী তুমি। আমার জালে ফেসে গেছো যে, আমার হৃদয় হরণ করেছো, আমার অনুভবে মিশে গেছো। সত্যি কি তুমি বোকা? বোকা বললে ভুল হবে, কারণ তুমি আহান চৌধুরী আর অগ্নি চৌধুরী দুজনের মনের জায়গা করে নিয়েছো। এবার দুজনের অত্যাচার সহ্য করার জন্য তুমি তৈরি হও, মিস। এই বলে অট্টহাসিতে ফেটে পড়ে। সে হাসির শব্দ দেওয়ালের সৃষ্টি খেয়ে বিকট আওয়াজে তৈরি হয়। রাতের এই নীরবতা হাসিটা খুব ভয়ঙ্কর লাগলো। সাধারণ মানুষ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। দেখতে দেখতে রাতের প্রহর ঘনিয়ে সূর্যি মামা উকি দিল। আবারও ইনার ঘুম ভাঙল মায়ের চিৎকারে। সে আরামে ঘুম থেকে উঠে হঠাৎ পায়ের দিকে খেয়াল করে দেখে কাল যে পায়ে ব্যথা পেয়েছিল সে জায়গায় মলম লাগানো। ইনি অবাক হয়ে বলে, আমার যতটুকু মনে আছে আমি তো ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, মলম তো লাগাইনি। আর আম্মু আব্বু আর রুয়ানা তো জানে না আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, তাহলে মলম কে লাগালো? এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠতে যাবে, বালিশের কাছে একটা চিরকুট দেখতে পায়। ওখানে লেখা ছিল, মলম কে লাগিয়েছে সেটা না ভেবে দেখো টেবিলের উপর একটা ওষুধ রাখা আছে, সেটা বাথরুমের মতো খেয়ে নাও, তাহলে ব্যথাটা কমে যাবে আর হাঁটতে অসুবিধা হবে না। এখন চুপচাপ খাওয়া দাওয়া করে ভার্সিটি যাবে। আর হ্যাঁ, মলম কে লাগিয়েছে আর কে তোমাকে এসব বলছে সেটা এই ছোট্ট মাথায় না ঢুকে আমার কথা মতো চলো, কারণ আমি অবাধ্যতা পছন্দ করি না। আর এখন থেকে এমন চিরকুটার উপদেশ সবসময় পাবে, তাই তোমার এই মঙ্গল আমার অবাধ্য না হয়। ইনিয়া চিঠি পড়ে হতভম্ব হয়ে বসে রইল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার পায়ের ব্যথা সেটা ওই লোক জানলো কীভাবে? তাহলে কি যে লোকটার সাথে ধাক্কা খেয়েছিলাম সে এসেছিল? যদি তাই হয় তাহলে আজকে জিজ্ঞাসা করবো সাহস কী করে হয় আমার রুমে আসার, তার উপর আমাকে এরকম হুমকি স্বরূপ চিঠি দিয়ে গেছে। শেষ এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আহান এখনও গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ সে সারা রাত ঘুমাতে পারেনি। নিজের হৃদয় হরণকারীকে দেখায় মগ্ন। সে যে ব্যক্তি আর কেউ নয়, আহান ছিল ইনায়াকে গিয়ে আঘাতপ্রাপ্ত জায়গায় মলম লাগিয়ে দিয়ে এসেছে আর চিরকুট দেয়। আহান যখন ঘুমাতে যাবে তখন তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে, দেখে রায়ান দিয়েছে। তারপর সে নোটিফিকেশন ওপেন করে দেখে ইনায়ার বায়োডাটা। যেহেতু রায়ান একজন গোয়েন্দা অফিসার, তাই ইনায়ার বায়োডাটা জোগাড় করতে বেশি সময় লাগেনি। আহান ইনার বায়োডাটা পেয়ে আর দেরি না করে নিজের হৃদয়হরণীর ব্যথা উপশম করতে এদিকে ইনার ভার্সিটিতে প্রবেশ করতে তখনই সুমাইয়া বলতে, কি হয়েছে বলতো? সারা রাস্তা মুখ গোমরা করে এসেছিস। ইনায় কিছু একটা ভেবে সুমাইয়াকে সব কিছু খুলে বলে। সুমাই, কি বলিস? আমি তো প্রথম দিকেই ক্রাশ খেয়ে খেয়েছিলাম। আমি যতটুকু ধারণা খুব ভদ্র একটা ছেলে। ইনা ভদ্র না কচু? একটা মেয়ের রুমে যে নখ ছাড়া ঢোকা যায় সে ম্যানার্সটুকু নেই। সুমাইয়া, ঠিক আছে ক্লাসে চল। আকাশ, রোহান এদেরকে সবাইকে বলবো নে। না না, এদেরকে কিছু বলার দরকার নেই, এমনিতে রায়হানের ব্যাপারটা নিয়ে সবাই চিন্তিত, তাদের আর চিন্তায় ফেলতে চায় না। সুমাইয়া, ঠিক আছে বলবো না, তবে চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। তারা দুজনে ভার্সিটি চলে যায়। শুরু হয় তাদের ক্লাস। ফাঁকে ফাঁকে একসাথে বসে আড্ডা। একসময় ভার্সিটি শুরু হয়ে যায়। আজও যে যার মতো বাড়ি চলে যায়। ইনা আর সুমাইয়া রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় দেখতে পায় একটা ছেলে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে। তার সামনে একটা ছেলে বিরক্ত নিয়ে দাঁড়িয়েছে। ভালো করে খেয়াল করতে দেখে, আরে এটা তো সেই ছেলে যার সাথে কাল ভার্সিটিতে ধাক্কা পেয়েছিলাম। ইনা আর সুমাইয়াকে বলে, ওই দেখ তো ছেলেটাকে চিনতে পারিস কি না? সুমু ওই দিকে তাকিয়ে ইনায়ার কথা মনে বুঝতে পেরে ছেলে দুটোর কাছে চলে যায়। ইনায়া গিয়ে সামনে দাঁড়িয়ে রেগে বলে, আপনার সাহস কী করে হয় আমার বাড়িতে যাওয়া, আমাকে ওই রকম হুমকি দাও? আহান যেন এমন প্রশ্নের আশা করছিল। সে নিজের মুখের গম্ভীরতা বজায় রেখে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আহান, কাল থেকে আমি তোমার উদ্ধততা সহ্য করছি। কী প্রমাণ আছে আমি কাল তোমাদের বাড়িতে গিয়েছিলাম? কি হও তুমি, আমার আত্মীয় নাকি তোমার বাবার মেয়ের জামাই যে রাতের বেলা জামাই আপ্যায়ন খেতে যাব? ইনে আবার কিছুটা ভড়কে যায়। ঠিক উনি আমাদের বাড়িতে যাবেন কি করে? কালকে মাত্র দেখা হলো, আর বাড়ি বা চিনবে কীভাবে? না জেনে শুনে কত কী বলে ফেললাম। দেখে তো মনে হচ্ছে লোকটা এবার ভীষণ রেগেছে। সরি বলে এখান থেকে কেটে পড়ি। ইনা, আসলে আমি দুঃখিত, আপনার সাথে এমন বিহেভ করা আমার ঠিক হয়নি। আমার যাচাই করা উচিত ছিল। কিন্তু কাল আমাকে কেউ একটা হুমকি চিঠি দেয়, খুব ভয়ে ছিলাম, তাই আপনাকে এসে বলি, কিছু মনে করবে না। আহান,
ক্ষমা করে দিলাম, আমার মনটা আবার বড় তাই। ইনা চোখ বড় বড় তাকায়, ওর বাণী ওকে শোনাচ্ছে। রায়ন, এই যে মিস, মানে ইনার পাশে থাকা বান্ধবী নিজের বান্ধবীকে বুঝিয়ে হঠাৎ করে কারো ঘাড়ের উপর দোষ দেওয়া উচিত নয়। সুমাইয়া রায়ানের কথা শুনে বিরক্ত হলো। তাই বলে তারা এখান থেকে চলে যায়। তারপর দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। এর মাঝে ইনায়ার আহানের সম্পর্ক একটা চেনার জায়গা নিল। সাথে আয়াত, রাহান, অরোরা, আকাশ, রুহান, সুমাইয়া তারা একে অপরের সাথে পরিচিত হলো। ওই দিনের পর ইনা আর আহান ওরফে অগ্নি দেওয়া কোনো চিঠি পায়নি। কাল তাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, তাই সবাই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কাল অনেক সাজগোজ করবে, ছেলেরা কালো পাঞ্জাবি আর মেয়েরা কালো শাড়ি পরবে। ইনা সকালে কিভাবে সাজবে, কিভাবে সাজলে ভালো লাগবে এইসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কারণ কাল ভার্সিটির ফলে ভার্সিটিতে অনেক কাজ হয়েছে। বিছানায় গা এলিয়ে দিতে তলিয়ে যায় ঘুমের রাত্রে। মধ্যরাতে মনে হলো ঘুমের মধ্যে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইনি আর ঘুমের মধ্যে খুব ভালোভাবে অনুভব করতে পারছিল, কিন্তু শরীর ক্লান্ত থাকে, চোখ মেলতে পারছে না। ও ঘুমের মধ্যে বুঝতে পারছে ওর পুরো মুখে কেউ গভীরভাবে স্পর্শ করছে। আবার হঠাৎ মনে হলো কেউ তাকে শক্তভাবে জড়িয়ে ধরছে। ইনিয়ার দম বন্ধ হচ্ছে, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক কষ্টে চোখ খুলে তাকায়, রুমের লাইট অন করলো, কিন্তু না, কোথাও কেউ নেই। তাহলে কি আমি ভুল বুঝলাম? কিন্তু আমার স্পষ্ট মনে আছে কেউ ছিল। হয়তো আমার মনের ভুল, কোনো স্বপ্ন দেখছিলাম। হঠাৎ জানলার দিকে তাকাতে সে দেখতে পেল ব্যালকনির দরজা খোলা। কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। তাহলে দরজা খুললো কে? তার মানে কেউ এসেছিল, কিন্তু কে? ইনিয়া যখন আবার ঘুমোতে যাবে তখন দেখতে পায় ওই দিনকার মতো আবার আরেকটা চিঠি। সে ভয়ে ভয়ে চিঠিটা হাতে নিল। চিঠিতে লেখা, আমার অনুভবের রানী, আমার হৃদয়ের হরিণী, আমার ইনুসরা, খুব মনোযোগ দিয়ে একটা কথা বলে শোনো। আমি জানি কাল তোমাদের ভার্সিটির নবীনবরণ। তুমি অনুষ্ঠানে শাড়ি পরার প্ল্যান করছো, কিন্তু তুমি কোনো শাড়ি পরবে না, না কোনো সাজগোজ করবে। সব সময় ভার্সিটি যেভাবে যাও ঠিক সেভাবে যাবে। কারণ তোমার ওই ঝলসে যাওয়া রূপ একমাত্র আমি দেখবো, আর কেউ নয়। যা বলছি ঠিক তাই করবে। একদম আমার কথার অবাধ্য হবে না। আর হ্যাঁ, এইসব কথা কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার ফ্যামিলি। শোনো মেয়ে, অভদ্রতা একদম আমার পছন্দ না। আমি চাই না আমার ভয়ঙ্কর রূপ তোমার সামনে আনতে। তাই যা বলছি তাই করবে। যদি আমার কথা অমান্য করো, আই সোয়ার আমি কি করব আমি নিজেও জানি না। ইনিয়া চিঠিটা ভালো করে উল্টে পাল্টে দেখছিল কিছু লেখা আছে কিনা, কিন্তু না, কোনো লেখা নেই। ইনিয়া মুখ ভেঙচি নিয়ে বলল, কে রে তুই? তোর কথা শুনবো, বয়ে গেছে তোর কথা শুনতে। এক তো আমাকে প্রতিদিন এরকম চিঠি দিয়ে নাস্তানাবুদ করছিস, তার উপর আবার আমাকে ঠান্ডা হুমকি দিচ্ছিস। একবার শুধু তোর পরিচয়টা জানি, তোকে নাকানি চুবানি খাওয়াইছি। আমার নামও ইনায়া বিনতে আসাদ নয়। এই বলে সে আবার ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সকাল সকাল কারো ফোনে ইনিয়ার ঘুম ভাঙে, দেখে তাদের বন্ধু গ্রুপে অনেকগুলো ফোন। সে তাড়াতাড়ি করে শাড়ি পরে সুন্দর করে সাজগোজ করে। আচ্ছা, যেভাবে সেজেছি ছেলেটা যদি কিছু করে, আবার ভাবে কি আর করবে, হয়তো রাস্তার ঘাটে কোনো বখাটে ছেলে যদি সামনে কিছু করতে আসে আমিও বুঝিয়ে দিব ইনায় কী জিনিস। এইসব ভাবতে ভাবতে সে রুয়ানাকে ডাক দেয়, কিরে রেডি হয়েছিস, আর কতক্ষণ লাগবে? রুয়ানা উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, এই তো আপু এসে গেছে। আসলে রুয়ানা ইনিয়ার সাথে নবীনবরণ অনুষ্ঠান যাচ্ছে। ইনার রুয়ানাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার বোনটাকে খুব সুন্দর লাগছে, যেন কারোর নজর লাগে। ইনিয়া এবার একটু লজ্জা নিয়ে বলে, কী যে বলো না আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। তারা দুই বোন খুনসুটি করতে করতে মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটি চলে যায়। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিশেষ অতিথির জন্য অপেক্ষা করছে সবাই। আররা, ইনায়া, আয়াত, সুমাইয়া ও তাদের সিনিয়র কিছু মেয়ে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছে। এবার ইনিয়া রেগে যায়। কোন রাজ্যের কোন রাজা আসছে কে জানে? কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনও ব্যাটার আসার নাম নেই। এই সুমু, তোর আর কতক্ষণ দাঁড়াতে হবে? ঠিক তখনই কালো রঙের 3টি গাড়ি থামে। সামনে দুটো গাড়ি থেকে কয়েকজন বডিগার্ড নামে। তারপর লাস্ট গাড়ি থেকে নামে একজন সুদর্শন বুকু যুবক। হাতে ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শোজ, ডান হাতে ব্রেসলেট, চুলগুলো জেল দিয়ে সেট করা। আয়াত, বোন, ছেলেটার পিছন থেকে দেখেই তো ক্র্যাশ খেয়েছে। আল্লাহ, চেহারা না জানি কত সুন্দর। ঠিক তখনই আয়ান সামনে ফিরে ইনায়ার দিকে দেখে বলে, আরে এই ছেলেটাকে তো সে চেনে। এ তো সেই ছেলেটা যেদিন
রায়হানের সাথে বিশ্রী ঘটনা ঘটেছিল। সেদিন গোডাউনের ছেলেটার সাথে দেখা হয়েছিল, কিন্তু এই ছেলেটা সবসময় মাস্ক পরা থাকে কেন? ইনার ভাবনার মাঝে বুঝতে পারে, সুমু, ওরু বেবি, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? ও মাই গড, আমার স্বপ্নের নায়ক অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে, আমরা তাকে বরণ করবো। ইস, আর ভাবতে পারছি না। আরও, আমি তো ভেবেছিলাম কোনো ভুড়ি এলা হবে, এখন তো দেখি সবার ক্রাশ ভয় অগ্নি চৌধুরী। ইনা, কে উনি? তোরা কি তাদের আগের থেকে চিনিস নাকি? সুমু, তোকে বলেছিলাম না ওই দিন একটা মাস্ক পরা ছেলে আমাকে সাহায্য করছিল, এই ছেলে। সুমু, কি সত্যি? ইনু, তুই ওনাকে চিনিস? উনি তো আর বলতে পারল না। তাদের কথোপকথনের মাঝে আহান তাদের সামনে এসে দাঁড়ায়। আহান এতক্ষণ ইনায়াকে খেয়াল না করে এখন খেয়াল করে তাড়াতাড়ি নিজের সানগ্লাসটা পরে নেয়। ইনায়ার দিকে তীক্ষ্ণ চোখে দৃষ্টি নিক্ষেপ করে। দেখো, ইনায়া কালো শাড়ি পরেছে, হাতে রেশমি চুড়ি, প্রত্যেকবারের মতো চোখে গাঢ় কাজল, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া। তারা তাদের দেখতে থাকুক। আসে আহান আর অগ্নির কথা একটা খোলসা করি। আহান আর অগ্নি একই ব্যক্তি, কিন্তু তাদের কাজ ভিন্ন। মাফিয়া জগতের সবাই তাকে অগ্নি নামে চেনে, যার শীত দ্বারায় সবসময় আগুনের লাভা নিশ্চিত। লাভা বলতে বিরক্ত রাখতে বোঝা জানাচ্ছে, আর সাধারণ লোকের কাছে ব্যবসায়ী আইন। তবে যদি বলা হয় আহান আর অগ্নি একই মুদ্রার এপিঠ ওপিঠ বললে ভুল হবে। আহানও ও খুব রাগী। ওই যে বলে না, মানুষ যতই রূপ পাল্টাক না কেন স্বভাব আর পাল্টাবে না। আসলে আহান চায় না সে মাফিয়া জগতে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের আপনজনের ক্ষতি হোক। আহান এইবার ইনায়াকে দেখে চোয়াল শক্ত হয়ে আসে, রাগে যে তরতর করে কাঁপতে থাকে, হাতের রগগুলো ফুলে ওঠে, চোখগুলো লাল আকার ধারণ করে। এই মুহূর্তে মনে হচ্ছে ইনায়াকে শেষ করে দিবে। আহান রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইনায়ার দিকে তাকিয়ে আছে, তবে চোখের সানগ্লাস থাকায় সেটা কেউ লক্ষ্য করেনি। অগ্নি কিছু সিনিয়র ভাইয়েরা মালা পরিয়ে সসম্মানে সাথে স্টেজে নিয়ে যায়। অগ্নি স্টেজে গিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। ইনার তার কথার অবাধ্য হয়েছে ভাবতে যেন অগ্নির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কত বড় কলিজা হলে অগ্নি চৌধুরীর কথাকে অমান্য করে? ইনে কথা হাল্লা পার্টি মিলে একটা গ্রুপ ডান্স করে। ট্রায়াল রুমে এসে ইনা বেঁকে বসে। ইনা, আমি ডান্স করব না, তোরা কর। সবার সামনে ডান্স করতে কেমন জানি অস্বস্তি হচ্ছে। আয়াত, সব কিছু শেষ পর্যায়ে এসে তুই বলছিস ডান্স করবে না? কেমন কথা? তোর নাচতে হবে মানে নাচতে হবে। আরে একটাই তো দিন। ইনা, ওকে ঠিক আছে, আমি আমার স্টেপটা করে চলে আসবো। শুনো, ওকে ঠিক আছে, কিন্তু আমার সামনে তো বিশ্বাস হচ্ছে না স্বয়ং অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে। রায়ান, একজন গ্যাংস্টার মাফিয়ার দিকে তাকিয়ে ক্র্যাশ খায়, তোদের লজ্জা করে না? আর উনি মাফিয়া হলেও সবার মতো আলাদা। উনি অন্য মাফিয়াদের মতো খারাপ না। অ্যান্ড আরে ওরা বড় লোক বাবার বখাটে ছেলে, সবার সামনে ভালো সাজার মুখোশ পরে। আর এছাড়া উনি একজন মাফিয়া লিডার, ওনার কাছে কোনো কিছু ভালো প্রত্যাশা করা বেকার। নাকি উনি একজন মাফিয়া? আর হ্যাঁ, কেন তুই জানিস না? উনি তো সবাইকে চেনে, আবার সবাইকে জমের মতো ভয় পায়। উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। উনি খুব সাংঘাতিক। উনি ওনার শত্রুদের মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেয়। তাই তো সবার ক্রাশ হলো, কি করে কারো এত সাহস হয় না তাকে প্রপোজ করা। রান, আমিও শুনেছি উনি কাউকে খুন করতে তার অস্তিত্বের খবর কেউ পায় না। ইনা, মাফিয়া হোক আর যাই হোক, বডি স্টাইল একদম মাশাআল্লাহ। ইনার দিকে সবাই অবাক হয়, কারণ ইনা এত সহজে কারো প্রশংসা করে না। ইনা, কি হলো, তোরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়েছিস কেন? আমি কি এলিয়েন? না, তুই এলিয়েন হতে যাবি কেন? কেন, তুই এলিয়েনের বউ না? রুহাইন্না বাপ বাচ্চা, কি বললি তুই? আকাশ, এই থাম, তোরা রেডি হ। তারা যার যার মতো একটু রিহার্সেল করে স্টেজে সেখানে চলে যায়। গিয়ে দেখে আহান কিছুটা বক্তব্য পেশ করে। তারা একটা জায়গায় গিয়ে বসে। রুহানা, আপু, ওই মাফিয়া সত্যি অনেক স্মার্ট, তার পাশে বসা ছেলেটা অনেক সুন্দর, কোনটাকে রেখে কোনটার উপর ক্রাশ খায়। ইনা, তা তো বুঝলাম রুই মাছ, কিন্তু ওই মাফিয়া এখনও মাস্ক আর সানগ্লাস পরে আছে, কানা নাকি? আর ওরা, আরে উনি কানা নয়, উনি সবসময় এরকম থাকেন। আসলে ওনার চেহারা সচরাচর কেউ দেখে না, তবে শুনেছি উনি নাকি খুব সুন্দর, একদম কেড়ে নেওয়া চেহারার মতো। আকাশ, বা
ওনার ব্যাপারে তো অনেকে জানিস আরও। আসলে ওনার সকল ইন্টারভিউ আমি দেখেছি। রুহান: আরে বেটাটা দেখবি, তাহলেই তো কাজ। ওই হলো আমাদের ছেলেদের দেখে এসব কুখাদ্য খাওয়া। রুহানা: একদম কুখাদ্য বলবি না রুহান ভাইয়া, এটা আমাদের জন্মগত অধিকার। তাদের কথার মাঝখানে প্রিন্সিপাল স্যার তাদের ডাক দেয়, তারা স্টেজে চলে যায়। আহান তখন মোবাইল স্ক্রল করছিল। ইনায়ের নাম শুনে ইনার দিকে তাকায়, দেখে সে স্টেজে চলে একটা ছেলের সাথে ফিসফিস করে কথা বলছে, যা দেখে চোয়াল শক্ত হয়েছে, রাগে হৃদয়ের জ্ঞান হারিয়ে পড়ে কোনো একটা কাজের কথা বলে স্টেজে নেমে চলে যায়। ইনা তারাও নাচ শেষ করে গিয়ে যে যার জায়গায় চলে যায়। রুহানা: কি রুই মাছ, নাচ কেমন হলো? রুহানা: আমাকে একদম রুই মাছ বলবে না ভাইয়া, তবে তোমাদের নাচ খুব সুন্দর হয়েছে। তাদের কথার মাঝখানে স্কুল পিয়ন এসে বলে, ইনিয়া, জাফর স্যার তোমাকে ডেকেছে। ইনায়: কেন ভাইয়া? পিয়ন: সেটা কি করে বলবো আমি, তুমি স্যারকে গিয়ে জিজ্ঞাসা করলাম। বলে রুমে চলে যায়। জাফর স্যারের রুমে ঢুকতে যাবে এমন সময় কেউ একজন ইনার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে একটা রুমে নিয়ে ফেলে। ইনা টাল সামলাতে না পেরে টেবিলের উপর বাড়ি খায়, সাথে সাথে মাথা ফেটে তরল রক্ত বের হওয়া শুরু করে। ইনা মাথায় হাত দিয়ে উঠতে যাবে এমন সময় আহান ইনার মুখ চেপে ধরে। ইনা ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সে সামনে থাকা ব্যক্তির শক্তির সাথে পেরে ওঠে না। আহান এবার প্রচণ্ড রেগে যায়, ইনার দুহাতে দেওয়াল চেপে ধরে। এই মুহূর্তে আহান রাগের বশবর্তী হয়ে একটা হিংস্র হায়নার চেয়েও কম লাগছে না। ইনা আগত ব্যক্তির থেকে তার জন্য ছটফট শুরু করে। এইবার আহান রেগে গিয়ে ইনার কামড় বসিয়ে দেয়। ইনা ব্যথায় কুঁকড়ে ওঠে, মনে হচ্ছে ঠোঁটকে থেকে রক্ত বেরছে, কিন্তু সামনে থেকে ব্যক্তিটির কোনো হেলদোল নেই। ইনা এবার ব্যথা সহ্য না করে চিৎকার দিয়ে ওঠে আর কাঁদতে কাঁদতে বলে, কে আপনি? আমার সাথে এমন করছেন কেন? একটা মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়ার সাহস কী করে হয় আপনার? ইনা এই কথাটা যেন রাগে আরও বাড়িয়ে দেয়। সে কোমরে গুজে থাকা গানটা মুখের ভিতর ঢুকে রাগে চিৎকার করলে, চুপ! যদি আর একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করিস তাহলে এখানেই শেষ করে দিব তোমায়। ইনা, সাহস কী করে হয় তোর আমার কথার অবাধ্য হওয়ার? বারণ করেছিলাম না শাড়ি পরতে? বল কেন পরছিস? শাড়ি পরছিস তো পরছিস, আবার নাচতে গেলেই ছেলেদের রূপ দেখাতে খুব ইচ্ছে করে। আহান এবার ইনার মুখে থাকা গানটা আরেকটু চেপে ধরে বলে, মেরে দে। কি বলিস? এমনিতে আমার অবাধ্য যারা হয় তাদেরকে বাঁচিয়ে রাখি না, তোকে কেন বাঁচিয়ে রাখবো বলতো? ইনা এবার ভয় ফুপিয়ে কেটে হতে। ইনার কান্না শব্দ আহানের কানে আসতে যেন হুঁশ আসে। তাড়াতাড়ি করে নিজের গানটা ইনার মুখ থেকে নামিয়ে নিজের জায়গায় রেখে দেয়। ইনিয়া যেন এতক্ষণে নিজের প্রাণ ফিরে পেল। আহান এইবার ইনার দুই গাল আলতো করে রেখে বলে, ইনি বেবি প্লিজ কান্না থামাও। কেন অবদ্ধ হও আমার কথা? এরপর যেন এমন ভুল আর না হয়, কেমন? তবে একটা কথা মনে রাখো, তোমাকে চাই আমার, আমার অনুভবে তুমি। এই বলে সামনে থাকা ব্যক্তিটি তাড়াতাড়ি রুম ত্যাগ করে। ইনা আহানের কথা শুনে স্তব্ধ হয়ে বসে থাকে। কি বলে গেল লোকটা? রুয়ানা: আপু কোনো সময় প্রিন্সিপাল রুমে গেল, এখনও আসছে না। আকাশ হয়তো স্যারের কোনো কাজ করে দিচ্ছে। আর মাথা মোটা আজকে নবীন বলে, স্যার কেন আজ কাজ করে দিতে যাবে? আবার কাল তো কাছে আর তাহলে এখনও আসছে না কেন? রুয়ানা: ঠিক আছে তোমরা বসো, আমি আপুকে নিয়ে আসছি। রুয়ান: তুই নিয়ে আসবি? তুই প্রিন্সিপালের রুম চিনিস? তোরা বস, আমি আসছি। রুয়ানা: না না ভাইয়া, আমি চিনি। এছাড়া একটু পর তোমার আকাশ ভাই আর আমি প্রোগ্রাম আছে, তোমরা বসো, আমি যাচ্ছি। সুমাইয়া: ঠিক আছে যা। রুয়ানা প্রিন্সিপালের রুমে যাচ্ছিল, ঠিক সেই সময় বেখেয়ালি হাঁটার কারণে কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে জোরে চিৎকার করে দেয়। আকাশ, সুমু তারা যেহেতু ব্যানার লাস্টের দিকে বসেছিল, আকস্মিক ঘটনায় সবাই পিছন ফিরে দেখায়, দেখে রুহানা মাটিতে পড়ে আছে আর সামনে একটা সুদর্শন ছেলে দাঁড়িয়েছে। তারা সবাই রুহানার কাছে যায়। রুহানা: শালা অ্যানাকন্ডা, দেখে হাঁটতে পারিস না? আমার শরীরটা কি তোর বাপের পৈতৃক সম্পত্তি যে দৈত্যের মতো আমাকে ফেলে দিলি? শালা লেজবিহীন হাতি, আমার মতো একটা বাচ্চা মেয়েকে ফেলে দিলি? এইসব বলতে বলতে রুহানার ভেতরে আকাশ পাগলি খেপেছে। আর কিছু বলার আগে তোরা গিয়ে আটকা। তারা সবাই রুহানাকে কিছু বলতে যাবে, তার আগে ছেলেটি রুহানার পেছন দিয়ে হাত মুচড়ে ধরে দাঁতে দাঁতে বলে, হাউ ডিয়ার ইউ, সাহস কী করে হয় এমন অভদ্র ভাষায় গালিগালাজ করে? এইটুকু পিচ্ছি মেয়ে মুখের ভাষার কি হাল! এই সময় মুখে অনেক কথা বের হয়েছে, এখন সাপের মতো মুচড়ামুচড়ি করছে কেন?
রোনা, শয়তান দানব, হাত পেয়েছিস, ধরছিস, আমাকে বাচ্চা মেয়ে পেয়ে নির্যাতন করছিস। একবার শুধু জামাইটারে আসতে দে, পরে বুঝবো মজা। ছেলেটি, কি তুমি ম্যারেড? এটুকু একটা মেয়ে বিয়ে করে ফেললে? এই জন্য তো বলি ভাষার কেন এই হেল্প ই না। আরে আরে, ভবিষ্যৎ ভাই, ভবিষ্যৎ ভবিষ্যৎ জামাইয়ের কথা বলছি। ছেলেটি, এই তুমি কি পাগল? রুয়ান, সবাই দাঁড়িয়ে সার্কাস দেখছিস কেন? আটকা গিয়ে পাগল রে, খেপেছে, ভালোই করছে, আল্লাহ জানে কি বলতে কি বলেছে। ঠিক করেছে। একটা ছেলে এসে বলে, কিরে ইউভি, তুই এখানে কেন? আহান বলল ও নাকি আজ বাড়ি যাবে, তাই তাড়াতাড়ি চলে গেছে। আরও, আরে রায়ান ভাইয়া, আপনি এখানে? আয়ান ভাইয়াও এসেছে নাকি? কই, ওনাকে তো দেখছি না। এসেছিল, তবে আবার চলে গেছে। বাড়িতে একটু দরকার ছিল, তাই চলে গেছে আর কি। ঠিক তখনই রায়ানের চোখ যায় ইউবির উপর। তারপর ঠাট্টা শুরু করে, কিরে ভাই, দেশের মাটিতে পা রেখে দেশের মেয়েদের উপর লেপ্টে আছিস? তৎক্ষণাৎ ইউভি রুয়ানার হাত ছেড়ে রায়ানের দিকে তাকে দাঁতে দাঁতে বলে, পাবনা থেকে পাবনা থেকে পালাতো পিচ্চি পাগলের পাল্লায় পড়েছি, তাই তারে একটু দেখতেছিলাম পাগলটা দেখতে কেমন। রুয়ানা, এই আপনি আমাকে পাগল বলছেন? আকাশ, প্লিজ বোন আমার, চুপ কর। আচ্ছা রায়ান ভাইয়া, আপনি ওনাকে চেনেন? হুম, ওনার নাম শেহজাদ ইউভি, আমার আর আহানের ক্লোজ ফ্রেন্ড। আর ভাই, ও বলতে পারো আমরা সবাই একসাথে বিদেশে হতাম, কিন্তু ও কাল দেশে ব্যাক করছে। ইউভি, তুই কি তাদের চিনিস? হুম, ওরা ইনায়ের ফ্রেন্ড। আর এই পিচ্চিটা? না ভাইয়া, ও আমাদের ছোট বোন, মানে ইনায়ের বোন। কিন্তু আপনি ইনায়কে কীভাবে চেনেন ভাইয়া? ইউভি আর একটু আমতা আমতা করে বলে, আরে তোদের কথা ওদের মুখ থেকে শুনেছি, সবার নাম জানে বাট মুখ পরিচিত না। আয়াত, আচ্ছা আপনি? আয়াত আর কিছু বলতে না পারলেও একটু আগে ইনিয়া এসে উপস্থিত হয়। ইনিয়ার অবস্থা দেখে সবাই ভরকে যায়। ইনিয়ার রুয়ানার হাত ধরে বলে, রুই বাড়ি চল। সবাই ইনিয়ার ব্যবহারে চমকে যায়। কি হয়েছে আপু, এমন করছিস কেন? আর ভয় পেয়েছিস কি জন্য ইনিয়া? আরে ইনু, কি হয়েছে, তোকে এমন লাগছে কেন? তুই তো প্রিন্সিপাল স্যারের রুমে গেছিস, স্যার কিছু বলছে? এরা, আরে না না, স্যার কিছু বলছে না, স্যার কিছু বলেনি, আসলে শরীরটা ভালো লাগছে না। তোরা আয়, আমি চলে যাই। এই বলে রুয়ানার হাত ধরে এখান থেকে প্রস্থান করে। রায়ান, কি হয়েছে বলতো? এভাবে চলে গেলে কোনো মনে তো হয় কোনো কিছু নিয়ে ভয়। আকাশ, সেটাই তো ভাইয়া বাড়িতে জিজ্ঞাসা করেই বলতে পারবো। হুম, তাহলে তোমরা থাকো, আমরা চলে যাই, আবার দেখা। এই বলে রায়ান চলে যায়। আর ওরা সুমাইকে খোঁচা মেরে বলে, আহান ভাইয়ের ফ্রেন্ড তারা কি বল খায় বলতো? সবগুলোই সুন্দর, শুধু ক্রাশ খেতে মন চায়। খাবি? ওইটাই তো তোদের স্পেশাল কুক, না খেলে পেট ভরবে না। আয়াত, তুই জানিস এটা আমাদের মেয়েদের জন্মগত হতে? সো চুপ থাক। তারা বিভিন্ন কথা বলে অনুষ্ঠান রেখে চলে যায়, উদ্দেশ্য ইনায়াতের বাড়িতে। আর এইদিকে আজ চৌধুরী ভিলেজে আহান যাওয়া মাত্র আহানের একমাত্র বোন আহিয়া গিয়ে জড়িয়ে ধরে বলে, আহিয়া দাদা ভাই কেমন আছো? একবারও তো আমার কথা মনে পড়েনি, কতদিন পর এসেছো, কথা বলবো না আমি তোমার সাথে? এই বলে আহিয়া অন্যদিকে ঘুরে মুখ ফুলায়। আহান বুঝতে পারে তার বোন তার উপর ভীষণ ক্ষেপে আছে। আহান এবার একটা চকলেট বক্স সামনে নিয়ে আসে। ঠিক আছে, কেউ যদি আমার সাথে কথা বলতে না চায় তবে চকলেটের বাক্সটা ফেলে দেয়, কি আর করার, যার জন্য এনেছিলাম সে তো কথা বলছে না। এই বলে আহান উপরে চলে যেতে নিলে আহিয়া আহানের হাত থেকে চকলেটের বাক্স নিয়ে হুট করে বলে, আরে দাদা ভাই, কী বলে ফেলছো? ফেলে দিব? তুমি জানো না খাবার অপচয় করা ভালো না, ফেলতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আহান এবার একটু মুচকি হাসি দিয়ে আহিয়ার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে ফেলবো না। দাদা ভাইয়ের প্রতি অভিযোগ কমেছে? আহিয়া, তোমার সাথে রাগ করে থাকতে পেরেছি কখনো? তুমি আমার বেস্ট ভাইয়া। তাদের কথার মাঝে শুনতে পাই ভাই এসে বোনকে পেয়ে আমার কথা ভুলে গেছে। আহান তাকে বলে, আরে দাদিমণি, তোমাকে ভুলা যায়? বলে সে জড়িয়ে ধরে। দাদিমণি থেকে জানা একেবারের জন্য নিজের বাড়ি রেখে আলাদা থাকি, যেটা কি ভালো দেখা যায়? আহানের এইসব মুখের গভীরতা বজায় রেখে বলে, না দাদুমণি, এমনটা হবে না, সময় হলে অবশ্যই আসবো। বলে হনন করে নিজের রুমে চলে যায়। আহিয়া, দাদুমণি ভাইয়া কি রেগে গেল? দাদুমণি, মনে তো হয় তাই হয়েছে, কবে জানি আমার নাতিটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বলে উনি কান্না করে দেন। আহিয়া, দাদুমণি প্লিজ কান্না করো না, দেখবে একদিন ভাইয়া
ঠিক আমাদের সাথে এসে থাকবে। দাদুমণি কবে সেই দিন আসবে? বিগত 14 বছর ধরে ও আমাদের সাথে থাকে না। কবে আমার দাদুভাই আমাদের মাঝে ফিরে আসে? আহিয়া এইবার দাদুমণি বলে কান্না দেখে স্বাভাবিক হওয়ার জন্য বলে, আহিয়া, আরে দাদুমণি, চিন্তা করো না, আমার একটা ভাবি আসলে ভাইয়া ঠিক হয়ে যাবে, দেখবা আমাদের সাথেই থাকবে। দাদুমণি, কি? এই কথা আর বলিস না, দাদুভাই যদি শুনতে পারে তাহলে এই বাড়ি আসে মাঝে মাঝে সেটাও বন্ধ করে দেবে, তাই সাবধান। তোর মনে নেই একবার বিয়ের কথা বলে বাড়ির সমস্ত জিনিস ভেঙে ফেলেছিল? তাই এইসব কথা মুখেও আনিস না, আহিয়া। আহিয়া মন খারাপ বলে, ওকে দাদি। হল্লাপাটি সবাই ইনায়াদের বাড়িতে যায়। গিয়ে রিয়ানা সোফায় বসে কান্না করছে। আকাশ, কি হলো রুই? এখানে বসে কান্না করছে, আর ইয়ানা আন্টি তারা কোথায়? রুয়ানা এবার তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা এসেছো? আম্মু বাসায় নিয়ে নানু বাড়ি গেছে, কাল আসবে, নানু অসুস্থ। আপু ভার্সিটি থেকে এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিছে। কখন থেকে আমি ডাকাডাকি করছি কিন্তু দরজা খোলার নাম নেই। আপু কোনো সময় এরকম করে না ভাইয়া, তোমরা গিয়ে একটু দেখো না দরজা খুলে কিনা। আর ওকে কান্না থামা, আমি দেখছি। এই বলে সবাই ইনায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আরও, ইনু বেবি, দরজা খোল। বন্ধ করে কার কথা ভাবছিস? আগে জানতাম যারা প্রেমে পড়ে তারা নাকি দরজা বন্ধ করে বসে থাকে। তুই কার প্রেমে পড়ি বললে ভালো হতো। আকাশ, হ্যাঁ মানে আরুও প্রেম করতো আর কি। আরু, এই কপাল কি আমার আছে? আমার অক্সিজেন খুঁজতো আমি, আজও পাইলাম না। সুমু, তোদের বালের প্যাচাল বাদ দিবি, এসেছিস এক কাজে, এখন তোরা প্রেম নিয়ে পইরা আসস। রোহান, তুই কি করে বুঝবি সিঙ্গেল থাকার কথা? সুমু, আমি না 10-12টা বাচ্চা পয়দা করে আসছে। আয়াত, কি বলিস সুমু? 3-4টা বালতি একেবারে 10-12টা করে ফেলছিস? হ্যাঁ বোন, তুইও, তোর অনেক এনার্জি আছে। তাদের কথোপকথনের মাথায় হঠাৎ করে ইনায়া দরজা খুলে যায়। তোরা এখানে কি করছিস? ওদের তো এখন বাসায় যাওয়ার কথা। আয়াত, কেন? আমরা কি আসতে পারি না? ইনায়া, আরে আমি সেটাই বলতে চাইনি, তোরা অসময়ে সেজন্য তাই জিজ্ঞাসা করলাম আর কি। ভিতরে আয়। রুহান, আলহামদুলিল্লাহ, ভিতরে আসতে বলছিস তাহলে? আমি ভাবছিলাম আজকে আমরা সবাই তো দরজার বাইরে খেয়ে ঘুমিয়ে পড়বো। যাক, বাইরে তাহলে থাকতে হবে না। এখন আসল কথায় আসি। দেখুন ইনু, কোনো প্রকার মিথ্যে বলবি না, ভার্সিটি যা যা হয়েছে সব বলবি। এত সময় পেয়ে আছিস কেন? আর এই সময় এভাবে চলেই বা আসলি কেন? ইনা, কই আমার কি হবে? আমি ঠিক আছি। তোরা শুধু শুধু চিন্তা করছিস আকাশ, তাই? তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছিস না কেন? আর এত অন্যমনস্ক কেন? ইনা এইবার নিজেকে ধরে রাখতে না পারে কান্না করে দেয়। সবাই আবার হতভম্ব হয়ে ইনার দিকে তাকিয়ে থাকে, কারণ ইনা খুব স্ট্রং একটা মেয়ে। কোনো বড় কারণ ছাড়া ইনা কান্না করার মতো মেয়ে না। এমনকি সায়মানের সাথে বিচ্ছেদে নিজেকে সমভাবে স্ট্রং রেখেছে, ভেঙে পড়েনি। তাহলে আজ এইভাবে কান্না করছে কেন? আকাশ, কী হয়েছে ইনু? এইভাবে কাঁদছিস কেন? যদি আমাদের নিজের বন্ধু মনে হয় প্লিজ বল। দেখ, আমরা কখনো কোনো কথা গোপন করি না, তাই আশা করবি আজ তুইও করবি না। ইনায়া তাদের ধীরে ধীরে সব কিছু খুলবে। সময় এটা রায়হান কি কম ছিল যে আর একটা রায়হানের আমদানি হলো? এমনি এটা ব্যাটার জন্য শান্তি নেই, এ আবার কোন ভেজাল? আর আচ্ছা ইনু, তুই কি ছেলেটাকে চিনিস? না না, মুখ তো দেখতে পাইনি, অন্ধকার ছিল, আর রাতে যখন আসে তখন আমি ঘুমিয়ে থাকি। আর তাহলে বুঝবো কী করে কে ছিল? তবে আমার লোকটার উপায়ে ধরতে পারি। সবাই, কী উপায়? তারপর আয়াত নিজের প্ল্যানের কথা বলে সবাই। তাহলে মিশন স্টার্ট। না, কেন জানি আজ ভয় করছে, যদি ছেলেটা বুঝতে পারে পরে তাদের কোনো ক্ষতি করে তখন। আয়াত, আরে চাপ নিস না, কিচ্ছু হবে না, হয়তো কোনো বখাটে পিঠে কয়েকটা একটা পড়লে এমনি ঠিক হয়ে যাবে। ঠিক বলছিস, তাহলে এখন আমরা যাই, রাতে আসবো। সবাই চলে গেল। কোনো রকম বদ্ধ ঘরে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে 3টে ছেলে। বদ্ধ ঘর বললে ভুল হবে, একটা নরকের মতো। চারপাশে মাংসের পচা গন্ধ, চারিদিকে দেওয়ালে রক্তের ছাপ, মেঝে স্যাঁতস্যাঁতে, সেখানে বিভিন্ন পোকার বসবাস। দেখলে যেন কারো গা গেলিয়ে আসে। ছেলেগুলো বারবার বাঁচার জন্য অনুরোধ করছে, এক একটার অবস্থা খুব খারাপ। কারো চোখ তুলে নেওয়া হয়েছে তো কারো হাত পা কেটে দেওয়া হয়েছে। ছেলেগুলো গগনবিদারী চিৎকার। ও সামনে থাকা লোকটার কোনো হেলদোল নেই, সে নিজের শাস্তি দিতে ব্যস্ত। প্রথম ছেলে, প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো ওকে বিরক্ত করব না। দ্বিতীয় ছেলে, স্যার আমরা জানতাম না উনি আপনার কিছু হয়। তৃতীয় ছেলে, স্যার আমরা আসলে কখনো ওনার সিনেমায় আসতাম না, ছেড়ে দিন আমায়। সামনে থাকা ব্যক্তিটির চোখ দুটো
লাল কিন্তু শান্ত গেলে বলে, জানিস তো অগ্নি চৌধুরীর কাছে ক্ষমা বলে কোনো শব্দ হয় না। তোরা আমার কলিজায় হাত বাড়িয়েছিস, সেই হাত থাকবো ভেবেছিস বলেই এক কোপে প্রথম ছেলেটির হাত শরীর থেকে আলাদা করে দেয়। পরপর সবগুলো একই অবস্থা। ছেলেগুলো চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। আহান, আরে গ্লাসগুলোকে কুকুরকে দিয়ে আয়, রায়ান আমার সাথে চল। রায়ান তারা সবাই এইসবে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আজ অনেকদিন পর এরকম নির্মম মৃত্যু দেখছে। কোনো বড় কারণ ছাড়া তো হতে পারে না। রায়ান যেন ওদের মৃত্যুতে একটা ঘড়ির মধ্যে চলে যায়। আহান কিছুটা দূরে গিয়ে রায়ানকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, কিরে এইখানে থাকার প্ল্যান আছে? তাহলে বল, এখানে রেখে যাই। আহানের এই ঠান্ডা মাথায় ধমকে রায়ানের যান যায় যে অবস্থা। এই জায়গাতে নাকে কাপড় দিয়েও থাকা যায় না, বমি চলে এসে, আর এইখানে থাকা অসম্ভব। রায়ান একটু হাসার অভিনয় করবো, আরে কি যে বলিস না, আমি এইখানে থাকতে যাব কেন? তোর এই জঘন্য টর্চেলে কি মানুষের থাকা যায় নাকি? দেখলেই বমি এসে। ঠিক আছে, এখন তুই এইখানে থেকে যা। এমনিতে অনেক দিন ধরে ভেবেছিলাম তোকে এইখানে রেখে যাব, তাহলে আজ রেখে যাই, কি বলিস? আয়ন এবার কান্না করে দেওয়ার মতো অবস্থা। রায়ন, প্লিজ ভাই, আমার এইখানে রেখে যাস না। আমার বউটার সাথে দেখা হয়েছে মাত্র, বউটাকে আমার আজকাল বিধবা হয়ে যাবে, আর তোর মেয়ে তো জামাইহারা হবে। আর কি, কখন থেকে মেয়েদের মতো কান্না শুরু করেছিস? তোর এমন মেয়েলি স্বভাব কবে থেকে হয়েছে বলতো? আমার মেয়ে জামাইহারা হবে মানে? রায়ান এবার একটু ভাব নিয়ে বলে, আরে বুঝি না, তোর মেয়ে তো আমার ছেলের একমাত্র বউ। এখন আমি মরে গেলে তাহলে আমার ছেলে আসবে কোত্থেকে? তাহলে তোর মেয়ে জামাই হারা হবে? আহান, হোয়াট এ লজিক! গোয়েন্দা অফিসার রায়ানের কথা এত লজিক আগে জানতাম না। আমার কখনো মেয়ে হবে না বলে আহান চেহারা গম্ভীর করে আসে। এখন যদি গাড়িতে উঠতে না যাস, আই সোয়ার তোকে এখানেই রেখে যাবো। আয়ন এই কথা বলতে দেরি, আয়নে গাড়ি উঠতে দেয় না। আয়ন আড়ালে একটা মুচকি হাসি দেয়। কে বলবে এই দেশের নাম করা গোয়েন্দা অফিসার আরসালান রায়ান, যার নাম শুনলে ক্রিমিনালদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আহানের সম্পর্কে কীভাবে বাচ্চামো করছে, একেই মনে হয় বন্ধু। হল্লাপাটির সবাই ঝোপের আড়ালে অপেক্ষা করছে আগত ব্যক্তিটি, এবং ইনায়া ঘুমের অভিনয় করে শুয়ে আছে। আর এদিকে ইনায়ার কাণ্ড থেকে আহান হাসছে। আহান, আমাকে ধরার জন্য তুমি আর কত বাদর বাহিনী এত কষ্ট করছো, সো স্যাড। আজকে আমি যেতে পারলাম না কারণ আজ আমি খুবই ক্লান্ত। আজকে তোমাকে না দেখে ঘুমাতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো, আর সময় হলে আমার পরিচয় এমনি জানতে পারবে। গুড নাইট। ইনার এসএমএস দেখে প্রায় কান্না করার মতো অবস্থা। এই হাতি খাম্বা জানলো কি করে আমাদের প্ল্যানের কথা? ইনিয়া জানলা দিয়ে সবাইকে ডেকে নিয়ে রুমে আসে। কী রে মশারে বাবা, বাইরে কামড়িয়ে আমাদের অবস্থা খারাপ করলে। আর এদিকে তুই এমন ডাইনির মতো ডাইকে আলি কেন? রুয়াইনের বাচ্চা, আমি ডাকিনি, তুই ডাইনি, তোর বউ ডাইনি। রুয়ান, মেল ফিমেল ঠিক মনে রাখিস বোন। আমি আবার ডাইনি হব কিভাবে? আর বন্ধ কর তোদের পেঁচের বালের পেঁচের। এই সেরি, কে রে ডেকে নিয়ে এসেছিস ওটা বল। ইনা এবার সবাইকে এসএমএসগুলো দেখায়। সবার চোখ বেরিয়ে আসার উপর। আরু, রু, বেটা জানলো কেমনে আমাদের প্ল্যান? ইনা, আচ্ছা, রুমে কোনো ক্যামেরা নেই তো? কি আকাশ হতে পারে, তা না হলে আমাদের কথা উনি কীভাবে জানবে? কারণ আমরা ছাড়া তো এই কথা কেউ জানে না। না, এইবার কী হবে? কতটা খারাপ হলে কেউ কোনো মেয়ের রুমে ক্যামেরা ফিট করে? রাগে ইনহার মাথা ফেটে যাচ্ছে, সাথে একরাশ ঘৃণা। সোমা, আচ্ছা তোরা সবাই অগ্নি চৌধুরীকে চিনিস? উনি অনেক বড় মাফিয়া, যার নাম শুনলে পুরো শহর আঁতকে ওঠে। উনি অনেককে সাহায্য করেছে। আমরা যদি ওনার কাছে সাহায্য দেয় তাহলে কেমন হবে? আকাশ, আমি এতদিন জানতাম তুই অনেক বুদ্ধিমতী, কিন্তু আজ দেখলাম তোর মাথা পুরো ফাঁকা, বুদ্ধির বড়াই। গাধা, অগ্নি চৌধুরী অনেক বড় মাপের মাফিয়া, উনি আমাদের কথা শুনতে যাবেন কেন? শুনো, তা তো অবশ্যই ঠিক আছে, আর একটা উপায় আছে। আমরা যদি আহান ভাইকে বলি তাহলে কেমন হয়? উনি না হয় আমাদের অগ্নি চৌধুরীর সাথে দেখা করতে সাহায্য করবে। হ্যাঁ, তা করা যায়। তাহলে কাল আমরা আহান ভাইয়ের সাথে দেখা করে সব খুলে বলো। সবাই ঠিক আছে বলে আমরা চলে যাই, সবাই চলে যায়। এদিকে আয়ান অফিসে সব কিছু করে বাড়িতে আসে, গিয়ে দেখে দাদুমণি বসেছে। আরে দাদুমণি, তুমি এখনও ঘুমোনি? দাদুমণি, কী করে ঘুমাই, তুমি এখনও বাসায় আসোনি, আর এরকম লাগছে কেন তোকে? দাদুমণি, আমি কোনো ছোট বাচ্চা না, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, এখন ঘুমিয়ে পড়া, না হলে আমি আর বাড়ি আসবো না বলে আহান সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে থমকে যায় কারো ডাকে। সাজিদ চৌধুরী। আহান আহান পেছন ফিরে তাকে বলে, কিছু বলবেন? চৌধুরী, কেমন আছো তুমি? খারাপ থাকার তো কারণ নেই মিস্টার চৌধুরী, আমি আর এখন ছোট বাচ্চা নই যে কারো দেখাশোনার উপর নির্ভর থাকবে। সাজি চৌধুরী খুব ভালো করে বুঝতে পারছে এই কথাটা
আহান তাকে খোঁচা মেরে বলেছে। সাজি চৌধুরী আর কোনো কথা বাড়ায়নি, নিজের রুমে চলে যায়। দাদুমণি, আহান খাবে না? আহান, না দাদুমণি, খেয়ে এসেছি। এই বলে আহান নিজের রুমে চলে যায়। অনুভবে তুমি প্রথম পর্ব পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। রেসপন্স না হলে না গল্প দিতে ভালো লাগে না। বাঁধনহারা প্রেম আর একটা ছোট্ট পর্ব আছে, ওটা হলে শেষ হয়ে যাবে।